আচ্ছা, জাস্ট এতটুকু করে রাখলাম যে যখন সাবমিট করবে তখন শুধুমাত্র ফাঁকা আছে কিনা এটা চেক করবে। আর নর্মালি এখানে যদি আমি কোনো সংখ্যা লিখি, কিটা যখন ছেড়ে দেব অমনি সে জায়গায় চলে আসবে। মানে লেটার লিখলে হবে না, হ্যাঁ, ডিজিট লিখতে হবে। ডিজিট লিখলে এখন আসতেছে, কোনো সমস্যা করতেছে না। এতটুকু করে দিলাম, প্লাসও আসবে না, ব্র্যাকেটও আসবে না, কিছু আসবে না, কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার হবে না। ক্যারেক্টার আসবে না। ঠিক আছে, এখানে কই এই যে শুধু 0 থেকে 9 পর্যন্ত আসবে। প্লাস দিয়ে রাখি তো, দিলাম একটা আন্দাজে। এবার আসছে ক্লিয়ার। এই যে দেখেন, আমি অনুমান করে নিয়েছি এখানে এভাবে কাজ করবে। 0 থেকে 9, এই যে প্রথম যে এটা দিয়েছে না সিম্বলটা, এই সিম্বলটা মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা সিরিয়াল মেনটেন করার শর্ত না। এর মাঝখানে এইগুলো হচ্ছে আসবে, ঠিক আছে। ডটটা কেমন আছে আমি জানি না, এখানে বোঝাচ্ছে এই কটা ক্যারেক্টার সে ধরছে, আদারওয়াইজ অন্য কোনো ক্যারেক্টার পাইলে ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা এরকম একটা করছে, রিপ্লেস করে দিচ্ছে। আচ্ছা, এটা রেখে দিয়েন হেফাজত করে, কখনো যদি কোথাও ব্যবহার করার প্রয়োজন হয় ব্যবহার করে নিন। আমি এই উপরে যেগুলো করছিলাম এগুলো কেটে দিই, ওগুলো আর দরকার নেই। ফোন নম্বরের পরে যেটা ছিল সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি কিছু করা হয়েছে না? তো পাসওয়ার্ডের জন্য আমরা যেটা করতে পারি, এখানে গিয়ে ধরি পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড আছে, আর আছে হচ্ছে সি পাসওয়ার্ড। ডুপ্লিকেট করে এখানে বলে দিলাম এটা আমি ইসের নাম দিলাম, জাস্ট ভেরিয়েবলের নাম দিলাম, আমার যা মনে চাইতে দিতে পারি। সেভ করলাম। এবার এখানে এসে ওই একই কাজ করি, আগে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে বলে দিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড যদি ফাঁকা থাকে এটা এরর দেখাবে, এতটুকু। এরপরে চাইলে আপনি পাসওয়ার্ড কমপক্ষে 8 ডিজিট হবে, হ্যান ত্যান হবে, এগুলো না করাটাই বেটার, এগুলো ডেভেলপার হাতে তুলে দেওয়া ভালো। ঠিক আছে, কারণ আমি একটা শর্ত দিয়ে দিলাম, বাইরে চাইলে আর একটা শর্ত, তখন তার এটাও এডিট করতে হবে, তার নিজের মতো করতে হবে, বেশ ঝামেলা করতে হবে, দরকার নেই। এরপরে রিপাসওয়ার্ডের জায়গায় একই কাজ করলাম, সি পাসওয়ার্ড। এখানে আমি কিছুই করবো না, এখানে আমি এভাবে কোনো দিলাম না, আমি জাস্ট বলে দেবো যে পাসওয়ার্ড আর সি পাসওয়ার্ডটা মিললো কিনা, না মিললে এরর দিবে। সো বলে দেন পাসওয়ার্ড নট ইকুয়াল সি পাসওয়ার্ড। হ্যাঁ, সেটা আমার দুটো যদি না মিলে দেন এরর আসবে। সেভ করলাম, সাবমিট করি। আচ্ছা, রিলোড করতে হবে আগে, সাবমিট করি, এই যে পাসওয়ার্ডটা এরর দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এরপরে আমি এখানে আবার রিলোড করি, 4টা দিলাম, প্লিজ কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে বললাম মিলেনি, আবার রিলোড করি, আবার এখানে ASDF করে দিলাম। আচ্ছা, এখানে আমরা কোনো ভুল করে ফেলছি, পাসওয়ার্ড ভ্যালু যদি ফাঁকা থাকে এরর দেখাবে। পাসওয়ার্ড যদি সেই পাসওয়ার্ডের সাথে না মিলে এরর দেখাবে।
সেটা তো দিন আইডি এলস পরে এটা কেন কনফার্ম পাসওয়ার্ডের জন্য সি পাসওয়ার্ড ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি সি পাসওয়ার্ড, এটা কনফার্ম পাসওয়ার্ড। আর এখানে আইডিটা কি দিছে সি পাসওয়ার্ড, ওকে আইডি পাসওয়ার্ড। আসল কথা ডুপ্লিকেট করি, এখানে বলে দিলাম ইফ যদি পাসওয়ার্ড নট ইকুয়াল যদি হয়, আচ্ছা এখানে নট ইকুয়াল ইকুয়াল দিতে পারেন। ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে দুইটা একে তো দেখতেও সমান হবে, আবার ডাটা টাইপও সমান হওয়া লাগবে, দুটোই সমান হওয়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ দুইটা ইজ ইকুয়াল সাইন দিলে, এরপরে করে দেন সি পাসওয়ার্ড, এখানে করে দিলাম সি পাসওয়ার্ডের সাথে অ্যাড ক্লাস হবে, তো এটা তো বেসিক্যালি আসার কথা না। আমি কোথাও কি আইডি সেম করে ফেলেছি? প্রবলেমগুলো ফেস করতে হয় আইডি সেম হয়ে গেলে। কনফার্ম এত লিখলাম, ইনপুট টাইপ টেস্ট, এটাই এখানে বলে দিলাম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, হলো কেন? এবার দিয়ে দেখি তো, পাসওয়ার্ডে একটা দেই, এখানে হাবিজাবি কিছু একটা দিই। আচ্ছা এটা আমি এখানে আমার HTML এর ভিতরে কোথাও যেন কোনো গন্ডগোল আছে, এই জন্য ঝামেলাটা করতেছে। এবার তো হওয়ার কথা না কোনোভাবেই। মার্ককাণ্ড, এটা ফাঁকা থাকলে এরর দেখানোর কোনো লজিকই নাই। আচ্ছা এরপরে এগুলো যাই, বসে থেকে লাভ নেই, আজকে বসে থাকবো না। এখানে আসি, ইনপুট কই, এখানে আইডি কই, আইডি মেল, এটাকে ধরি, ডুপ্লিকেট করি, বলে দিই মেল
মেল ফিমেল ফিমেল এরপর বলে দিলাম মেল যদি চেকড না থাকে, এই তো মেলটা যদি চেকড না থাকে। তো এটা করার জন্য এখানে আমি একটা নট সাইন দিয়ে দিতে পারি, যদি নট হয় মেলটা চেক, ঠিক আছে, যদি না না হয়। এখানে বলে দিলাম অর বলে দেওয়ার জন্য এই সরি সাইনটা করি, এই সাইন, ঠিক আছে। এরপরে বলে দিলাম ফিমেল ডট চেকড। ফিমেল আগে একই রকম ডান, ফিমেল আগে ডান হবে তো। এটা দাগ দিছি, দেখা যাচ্ছে না? ওটা নট সাইড, নট সাইন, পুরো নট সাইড, নট সাইন, হ্যাঁ। তার মানে মেল এবং ফিমেল দুটোই যদি চেক না থাকে তাহলে তাহলে কি হবে, কপি করি, মেলের সাথেও ক্লাস বসবে নট ভ্যালিড, আর ফিমেলের সাথেও। সাবমিট করলাম, এই যে মেল ফিমেল দুটো লাল হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, এবার এখানে এটার বলা, এখানে আমি একটা কাজ করে আসি, একটা আছে মান্থ, ইয়ার আর হচ্ছে ডে, এটাকে আমি বলে দিলাম সাপোজ মান্থ, ঠিক আছে। আর এখানে আপাতত আমি ভ্যালু কিছু দিলাম না, ফাঁকা থাক, ভ্যালু আপনার ডেভেলপার যিনি উনি বসাই দিবে ওনার মতো করে। আমি এখানে বলে দিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমার সবই ম্যানুয়ালি লিখতে হবে এখানে। তিনটাই লিখলাম, সেভ করি, রিলোড করি। এবার আমি বলে দেবো, দেখেন এখানে ভ্যালুটা দেওয়া আছে মান্থ, বলে দেবো যদি এটার ভ্যালু মান্থ হয় তাহলে এরর দেখাবে, আদারওয়াইজ এরর দেখাবে না, বিষয়টা এরকম, ক্লিয়ার। তো এটাকে ধরার জন্য এই সিলেক্টের সাথে একটা আইডি বসাইতে হবে, আছে আইডি? আইডি নেই, মান্থ কপি করেন, মান্থ, সো এখানে বলে দিলাম মান্থ, স্পেলিং তো ঠিক আছে তাই না? সো মান্থটাকে এবার ধরি, কপি করি, এখানে ইফ মান্থ এর ভ্যালু ইজ ইকুয়াল টু যদি মান্থ হয় তাহলে এরর দেখাবে, আদারওয়াইজ এরর দেখাবে না। তো লাইন কপি করি, মান্থ, ওকে, আসছে এরর, ঠিক আছে। এরপরে এখানে অন্য কিছু দেখতে হবে, এখানে ইয়ার আছে আর ডে আছে, তাই না? মান্থের সাথে এখন ডেট এর ইয়ার গুলো নিয়ে আসেন, ডেট আর ইয়ার আনা আমি দেখাইছিলাম আপনাদেরকে। আমি আগে ডেট নিয়ে আসি, এখানে একটা আইডি নিয়ে আসি, লিখলে হলো ডে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো এখানে আমি একটা জাভাস্ক্রিপ্ট করতে পারি, কি করা যায় স্ক্রিপ্ট, হয়তো মনে আছে ফর লুপ, ফর না ফর লুপ, ফরেস্ট হচ্ছে আপনার অ্যারে থেকে যখন লুপ চালাই, অ্যারে থেকে, আর ফর লুপ হচ্ছে কোনো ধরনের অ্যারে থেকে না, সরাসরি লুপ চালানো, লুপ চালানো, হ্যাঁ। লেট আই ইকুয়াল টু 1, আই চলবে হচ্ছে লেস দেন ইকুয়াল 31 পর্যন্ত চলবে, ঠিক আছে। এরপরে আই এর সাথে এক এক করে যোগ হবে, যোগ হয়ে এখানে
ডকুমেন্ট রাইট করে দিবে এই যে এটাকে কাট করি, যেহেতু এর ভিতরে ডাবল কোটেশন আছে সেহেতু বাইরে আমি সিঙ্গেল কোট দিয়ে দিলাম। আর এই ভ্যালুটা আমার প্রয়োজন নেই, ভ্যালুটাকে ফালাই দিলাম। আর এখানে আমার কনক্যাট করে দিতে হবে, প্লাস প্লাস এর মাঝখানে করে দিলাম আইটাকে। ওকে, সেভ করি। এই দুইটা আমার আর প্রয়োজন নেই, রিলোড করি। ডেভ আজকে বুঝলাম না কি হলো। এভাবে তো হওয়ার কথা না, তারপরে দিয়ে দেখি। ও, বেশি হয়ে গেছে না? আমি এখানে ভুল করছিলাম, এখানে আপনার এটা ভুল করছিলাম। আইটা চলবে 31 পর্যন্ত, 31-এর আগ পর্যন্ত, 31-এর বেশি যেন না হয়। তো একটা করা হয়ে গেলে তো সহজ, এটাকে কপি করেন, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, বলে দিলাম আয় শুরু হবে হচ্ছে 1990 থেকে, চলবে হচ্ছে 2020 পর্যন্ত। ওকে, আর এখানে আমি করে দিলাম ইয়ার, আইডি করে দিলাম ইয়ার। ক্লিয়ার? আচ্ছা, সো মানটাকে ধরলাম, এবার ধরি আমি ডে, ইয়ার, ডের জায়গায় ডে, ইয়ারের জায়গায় সিম্পল কাজ, একটা করলে বাকিগুলো সব সহজ। সো মান্থের জায়গা হবে হচ্ছে ডে, আর এখানে হয়ে যাবে ডে। আচ্ছা, এখানে কিন্তু ছোট হাতে দিলে কাজ হবে না, ঠিক আছে? প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ গুলো হয় কেস সেনসিটিভ, বড় হাতের জায়গা বড় হাতের, ছোট হাতের জায়গা ছোট হাতের, ঠিক আছে? তো এখানে আমার যে প্রথম ভ্যালুটা, সেই ভ্যালুটার প্রথম অক্ষর বড় হাতের না, সো ভ্যালুটা চেক করানোর সময়, লেখার সময় কিন্তু আমাকে সেভাবে লিখতে হবে, হুঁশিয়ার হয়ে। বড় হাতের জায়গা বড় হাতে, ছোট হাতের জায়গা ছোট হাতে। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? কেস সেনসিটিভ। হ্যাঁ, আইডিটা না, ভ্যালুটা, ভ্যালুটা মানে এই যে এই ভ্যালুটা যদি মেলে, প্রথম ভ্যালুটা, ঠিক আছে? সো ডে তৈরি করে ফেললাম, কই মান্থ, আর ডে তৈরি হয়ে গেছে ইয়ার। ইয়ার এখানে বলে দিলাম সাবমিট করে ট্রাই করি, এরর দেখাচ্ছে। ওকে, এখন চেক মি আউট, এটা সো এটাকে জন্য একটা আইডি দিয়ে আসি, আইডি দেওয়া আছে, এই যে যেটা দেওয়া আছে সেটাই আমি রাখিয়ে দিলাম। ডুপ্লিকেট করি, এক্সাম্পল চেক 1, এক্সাম্পল চেক 1। আচ্ছা, এবার এটাকে আমি আবার ডুপ্লিকেট করি, এখানে বলে দিলাম যদি এক্সাম্পল চেকটা এর ভ্যালুটারও দরকার না, এটাকে বলে দিলাম এটা যদি চেক করা না থাকে, তাই না, ডট চেকড, যদি না থাকে একটা ডট সাইন দিয়ে দিলাম, তাহলে এটার সাথে এক্সাম্পল চেকের সাথে যা হওয়ার হবে আর কি। চলে আসছে। এবার কাজ ছিল যে এখানে কোনো কিছু লিখলে যেন এরকম ই হয়ে যায়, রেটটা চলে যায়। হ্যাঁ, তো এটার জন্য আমরা নিচে কিছু করতেছিলাম, এটা ফার্স্ট নেমের জন্য করছিলাম, যে ফার্স্ট নেম যদি কি আপ হয় এবং ব্লার হয়, দুইটা কাজ। ফার্স্ট নেমের পরে করে দেন লাস্ট নেম, দেখা লাগবে।
একটা দেখাইলাম, এটা দেখাইলাম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, সবগুলো তো সেমই। ঠিক আছে, পার্থক্য হলো এখানে, এখানে পার্থক্য। আমি যে কোনো একটা যদি চেক করি তাহলে দুটো থেকে রেডটা চলে যাবে, এটাই তো ছিল আনসার। তো আমি সরাসরি ওইখানে চলে আসি। তো ওই দুইটা আইকনের জন্য আমি নাম দিয়েছিলাম হচ্ছে মেল এবং ফিমেল। ঠিক আছে, চলেন তাহলে বলে দিই। মেল, মেলের সাথে যদি অ্যাড ইভেন্ট লিসেনার হয় কি চেকড। ওকে, সো অ্যাড ইভেন্ট লিসেনার তো এভাবে লেখা না, লিখে হলো এভাবে চেকড। চেকড মানে কিছু আছে দেখি, ফাংশন করি, ফাংশন লিখে এখানে আমি লিখে দিলাম, হ্যাঁ হ্যাঁ মেল ফিমেল থেকে ইনভ্যালিড ক্লাসটা উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটাকে কপি করি, অ্যাডের জায়গায় করে দিলাম রিমুভ, ডুপ্লিকেট করি, মেলের জায়গায় করে দিলাম ফিমেল, দৌড় থেকে উঠে যাবে। চেক নামে কিছু আছে বলে আমার জানা নেই, দেখি ট্রাই করে দেখি। ঠিক ফিমেল কেও নো, নেই। সো যেহেতু নেই সেহেতু আমি এখানে বলে দিতে পারি চেঞ্জ নামে একটা ফাংশন আছে, কি বলা হয়, ওকে চেঞ্জ। ফিমেল কেও করে। এখন এই হুবহু এই কাজটা আমি ডুপ্লিকেট করে দিলাম ফিমেলে, মেলের জায়গা করে দিলাম ফিমেল। এক কাজ বারবার বারবার বসে বসে করার আর কিছু না। তো যদি আপনি জাভাস্ক্রিপ্ট একটু অ্যাডভান্স হয়ে যান তাহলে এই কাজগুলো আপনি ফাংশন আকারে করতে পারেন, ফাংশন মানে সেভাবে করতে পারেন। সেক্ষেত্রে এর 4 ভাগের 1 ভাগ কোড লাগবে, অল্প একটু কোড করলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে গেল কোনটা? তো যেহেতু এটা বুঝতে পারছেন, আশা করি এগুলো বুঝে ফেলছেন, যখনই চেঞ্জ হবে তখন এটা কিছু হবে না হবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে ডেভ, অ্যাড ইভেন্ট লিসেনার করেন, চেঞ্জ, চেঞ্জ করলে ফাংশন ডে এর সাথে কি হবে, ক্লাস লিস্ট, ক্লাস লিস্টের সাথে রিমুভ ইজ ইনভ্যালিড, এরকমই তো কিছু একটা। আচ্ছা, মার্কস দেওয়া আছে এই জন্য ওটা আসেনি, এরর চেঞ্জ করলাম আসেনি। ডেট ফাংশন দিয়েছে, ডেট যে চালাইছে মান্থ, প্রথমটা মান্থের কাছে ও আচ্ছা আচ্ছা, মান্থ, আপনি মান্থ চেক করছেন, আমাদের এই যে এটা না, এটা এই যে, ঠিক আছে, মান্থ ডে ইয়ার, একটা করলে বাকিগুলো হয়ে গেল, মান্থ ডে ইয়ার। ইয়ারের জায়গা করে দিলাম ইয়ার, ডের জায়গা করে এখানে ডের জায়গা ডে, আর মান্থের জায়গা মান্থ। এরপর আছে চেক মি আউট, এটা খুব ইজি, যদি চেক হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় তাহলেই। ঠিক আছে, আচ্ছা এখানে আমি অন্যভাবেও করতে পারি, আমি এভাবে করতে পারি, ইফ এটা চেকড, চেক হয় যদি চেক হয় তাহলে চেকের সাথে ক্লাস লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে ইজ ভ্যালিড। ওকে, হয়। আচ্ছা আচ্ছা, এটা তো আমি আমার তো অ্যাড ইভেন্ট লিসেনার ব্যবহার করতে হবে, আর না হলে তো চেকটা ধরতে পারবে না, চেকটা না চেক, তাই না? অ্যাড ইভেন্ট লিসেনার ব্যবহার করতে হবে, কিভাবে?
ফর্ম ভ্যালিডেশন নিয়ে অনেক কাজ করা যায়, অনেক কাজ। যখন চেঞ্জ হবে তখন একটা ফাংশন রান হবে, ফাংশনের ভিতরে গিয়ে সে চেক করবে যে এটা কি চেক নাকি আনচেক। ঠিক আছে, যখন ভ্যালুটা চেঞ্জ করা হবে তখন চেক করবে। আমি এখানে এলসও বসাই দিতে পারি চাইলে। কত কাহিনী করা যায় দেখেন এবার। করে দিলাম অ্যাড, আবার যে কেউ পাকনাম করে আবার ই করে দেয়, বন্ধ করে দেয়, সেখানে আবার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এরর হয়নি? ও আচ্ছা আচ্ছা, এটা হবে না, হবার কথা না। কারণ কি, এটা বোঝার কথা কেন হবে না। কারণ হচ্ছে যখন এই কোডটুকু এক্সিকিউট করা হয়ে যাবে, ইফ ইফ যখন কাজ করা হয়ে যাবে তখন সে তার নিচের এলস বা এলস ইফ কোনো কিছু আর এক্সিকিউট করবে না, সে কোডগুলো আর কাজ করবে না। শর্ত, যদি এটা হয় তাহলে এটা হবে, আদারওয়াইজ ওটা হবে। যদি এটা হয়, সেটাই যদি হয়ে যায় তাহলে পরেরগুলো তো আর এক্সিকিউট করার কথা না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে এখানে শর্ত আরেকটা লাগাইতে হবে। কিভাবে? কপি করেন, পেস্ট করেন, আর এখানে করে দেন নট। বুঝতে পারছেন? তাও ভালো না? দেখেন কোথায় ছোট একটা ভুল আছে, বুঝতে পারতেছি নটে করে কি বলবো, ইলিগাল টু সাইন হবে। হ্যাঁ হ্যাঁ, নটে করে কি বলবো, ইলিগাল টু সাইন হবে। না না না, আচ্ছা 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 আচ্ছা, এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে হবে না, এখানে এটা কাজ করবে না। স্যার অ্যাড রিমুভ তো দুটোই লেখা হয়ে গেছে। ক্লাস লিস্টে দেখা অ্যাড ও আচ্ছা, ক্লাস লিস্ট, ক্লাস লিস্ট থেকে হচ্ছে অ্যাড, কাজ করার কথা না, দেখি কোন এবার কাজ করছে। কপি করেছিলাম তো। ঠিক আছে, এবার কাজ করছে। সো এগুলো আপনি এগুলোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আবার যখন চেঞ্জ করার পরে আবার যখন সে মান দিবে আবার এরর হয়ে যাবে, করতেই পারেন। ঠিক আছে, এর কোনো সীমাবদ্ধতা নাই। ফর্ম ভ্যালিডেশন দিয়ে আপনি 6 মাস লাগান, কোনো অসুবিধা নেই, এর কোনো ই নাই, সীমা এখানে যত ইচ্ছা তত করা যায়। স্যার আর আমি এটা নিয়ে বকবক করবো না, এটা এতটুকু। স্যার এখন এটা করার পর তো আমি এখন এই ফর্মটাকে যদি স্টাইলিশ করতে চাই তাহলে সিএসসি চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিএসসি আমি আমার ইচ্ছা মতো করে নিজের ইচ্ছা মতো করা যাবে, নিজের ইচ্ছা মতো করা যাবে। খেয়াল রাখবেন যে এখানে যে আইডি গুলো ব্যবহার করা হয়েছে কোনো কিছুর দরকার নাই। নিজে আপনার ফর্ম, এই ফর্মটা ধরেন আপনি একটু সুন্দর করে আর একটা আপনার মন মতো ভ্যালিডেশনটা করে আপনি এক জায়গায় স্টোর করে রাখলেন। পরে করবেন কি, যখন অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করবেন, এই যে উপরে দেখেন সবগুলো ভেরিয়েবল এখানে নেওয়া আছে। তো যেগুলো আপনার প্রয়োজন সেখানে ভেরিয়েবল গুলোর নামটা কাজ করে দেবেন, হয়ে গেল। বুঝতে পারছি, আর কোনো ঝামেলা নেই। সংস্কৃত একটা সময় নিয়ে খুব সুন্দর করে একটা ফর্ম বানা রেখে দেবো, হ্যাঁ, যখন যেটা লাগবে তখন সেটা কপি করে পেস্ট করে দেবো, ইনস্টল করবো। তারপরে স্টার্ট বদল হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু টেস্ট করি। সাপোজ এখানে আমি একটা আইডি নাম দিই টেস্ট, এখানে আইডি নাম দিই টেস্ট, সেভ করি। এক্সপেক্ট করি, কনসোলেতে দাও, সমস্যা নেই। একটা পিএসপি তে ঝামেলাটা করে, কিন্তু এখানে সমস্যা করতেছে না। সেটা হচ্ছে আদৌ টেস্ট নামে কোনো আইডি নেই, এখানে নেই কিন্তু, বাট এখানে কিন্তু আমি আইডিটাকে গেট করলাম, বাট সে কোনো এরও দেখাচ্ছে না যে আসলে এটা নেই বা আছে না, কিছুই দেখাচ্ছে না। তাহলে আমার জন্য আরো অনেকটা ই হয়ে গেল না, সহজ হয়ে গেল যে এখানে কোনো কোড নিয়ে আমার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। সে মানে শুধুমাত্র আইডি গুলো বসাই দিলে হয়ে যাবে, যে কটা প্রয়োজন সে কটা বসাই দেবো, বাকি যে কটা সে কটা এখানে থাক, কোনো অসুবিধা নেই। কোনো ঝামেলা হচ্ছে না। আর যেহেতু র জাভা স্ক্রিপ্ট, সেহেতু আপনার ভার্সনে কোনো ভয় নাই, কোনো
কারোর সাথে কোনো গন্ডগোল লাগাবে এরকম কোনো ঝামেলা নাই, কোনো প্লাগইনের সাথে কোনো প্যাচ লেগে যাওয়ার কোনো ভয় নেই। জাভা স্ক্রিপ্ট সে তার মতো করে এক্সিকিউট করবে। কেটে দিই। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। নেট এখানে দেখাচ্ছে আছে ডটস ফাইল গুগলের। আমার পিসিতে কত দিনে তো ফেসবুকে ঢুকলে খুব সমস্যা। হ্যাঁ, কিন্তু সবার মোবাইলে কাজ করতেছে আমি কিন্তু অন্য সব সাইডে কাজ করতেছি কিন্তু খুব কম লাগে আমার পিসিতে সমস্যা এই জন্য বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই, একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জাস্ট, আর কিছু না। এই ওয়ার্ডপ্রেসটা আমি ই করব কিভাবে, মানে সেট করব কিভাবে? হ্যাঁ, এটা সফটওয়্যার দেখা দিই ভালো। এটাই দেখাবো আজকে। ইনস্টল করে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ধরেন একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, বলছিলাম না, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড যেটা আমরা চোখে দেখি, যেটা ভিজিটর দেখে, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড যেখানে আমরা এই পুরো ওয়েবসাইটে হ্যান্ডেল করি। কে আপনার একটা পোস্ট করলো, কে কি করলো না করলো, সেগুলো সব আমরা পিছন থেকে হ্যান্ডেল করি। তার পাসওয়ার্ডটা ঠিক আছে কি নাই সবকিছু আমরা কন্ট্রোল করি। তো ওই ব্যাকএন্ডটা হ্যান্ডেল করার জন্য আপনার পুরো ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট গুলোকে পিছন থেকে হ্যান্ডেল করার জন্য একটা সাইট তৈরি করে দেওয়া বা একটা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে দেওয়া, ঠিক আছে? এটাই হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস জাতীয় বা ওয়ার্ডপ্রেসকে বলা হয় এক ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস, বুঝতে পারছি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হয়। আমার কাছে মনে হয় ডাউনলোড করা আছে, দেখি আছে। আচ্ছা যাই হোক, ডাউনলোড করে নেবো, অসুবিধা নেই। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হচ্ছে আপনার পিএইচপি দিয়ে, আর পিএইচপিটা নরমালি সরাসরি ব্রাউজারে রান করে না। যেমন আমরা এইচটিএমএল সরাসরি রান করে, সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো কিন্তু সরাসরি রান করে, ঝামেলা করে না। বাট পিএইচপিটা সরাসরি রান করে না, এটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তো সার্ভার সাইড রান করে না। আচ্ছা, এখন যদি আমাদের পিসিতে আমরা লোকালি রান করাইতে চাই, একমাত্র পদ্ধতি হচ্ছে আমাদের পিসিটাকে সার্ভার বানাই ফেলা, বুঝতে পারছেন? যেমন ধরুন, সার্ভার বলতে কি বোঝায়? ওই যে মনে আছে আপনাদের দেখাইছিলাম সি প্যানেল। সার্ভার মূলত একটা হার্ড ড্রাইভ যেটা অনলাইনে থাকে, আর কিছু না। এখন আপনি যদি এখানে ধরুন ফাইল ম্যানেজারে গেলাম, এটা হচ্ছে আমার সার্ভার, ওকে? তো ফাইল ম্যানেজারের ভিতরে পাবলিক এইচটিএমএল এ গেলাম, যাওয়ার পরে এখানে মনে করেন আমি একটা ফোল্ডার তৈরি করি। আচ্ছা, টেস্টের ভিতরে কিছু আছে, অনেক কিছুই আছে, কেটে দিই, ডিলিট করে দিই। এখানে একটা ফাইল তৈরি করি আমি, ফাইল নাম দিলাম index.php, সাপোজ ক্রিয়েট করলাম, চলে আসছে। এটা কিন্তু একটা পিএইচপি ফাইল, এখন কিন্তু এইচটিএমএল ফাইল না। এটাকে যদি আমি এডিট করি, এখানে আমি বলে দিলাম পিএইচপি ফাইলের ভিতরে এইচটিএমএল লেখা যায়, ঠিক আছে? যে কোনো ধরনের ফাইলের ভিতরে এইচটিএমএল লেখা যায়, জাভাস্ক্রিপ্টের ভিতরে লেখা যায়, পিএইচপির ভিতরে লেখা যায়, পাইথনের ভিতরে লেখা যায়, সব জায়গায় লেখা যায়। এমনকি যদি সার্ভার সাইড নিয়ে মানে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে মাস্ট বি এইচটিএমএল লাগবেই, চাই আপনি ব্যাকএন্ডটা যে ল্যাঙ্গুয়েজে হ্যান্ডেল করেন না কেন, ওকে? সেখানে আমি h1 লিখলাম, আর বলে দিলাম this is PHP ফাইল, কিছুই লিখলাম না, কোনো ফর্মালিটি আমি অবলম্বন করলাম না। এখন এটাকে যদি আমি অ্যাক্সেস নিতে চাই, মনে আছে তো, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার, রুট ফোল্ডার যাকে বলা হয়, ঠিক আছে? মেইন এই জায়গাটা অ্যাক্সেস নেওয়ার জন্য আমাকে একটা ডোমেইন নেম দিয়ে সার্চ দিতে হয়, ডোমেইন নেম লিখে আমাকে এন্টার দিতে হয়, যেমন আমার ওয়েবসাইটের নামটা লিখতে হয়।
এই ওয়েবসাইটের নাম লিখে যদি আমি এন্টার দিই তাহলে আমার এই যে এই রুটটা এইখানে অ্যাক্সেস নেবে, এইখানে যে index.html টা আছে সেটাই রান করবে। ক্লিয়ার? সো এখান থেকে যদি আমি টেস্টের ভিতরে ঢুকতে চাই তাহলে আমাকে লিখতে হবে আমার ওয়েবসাইটের নামটা /test। এই দেখেন দিস ইজ পিএসপি ফাইল, ফাইল কিন্তু পিএসপি বাট রান কিন্তু সুন্দরভাবে করছে, কোনো প্রবলেম নেই। বাট এই কাজটা যদি আমরা লোকালি করতে চাইতাম, যেমন ধরুন ওয়ার্ড লেখা, জাস্ট এখানে একটা ফাইল তৈরি করি index ডট একটা করে html index.php দুটো ফাইল তৈরি করলাম, করে এটা রান করি। html এর ভিতরে আমি কন্টেন্ট নিয়ে আসি, এখানে বলে দিলাম s1 this is html, সেভ করলাম আর কপি করে নিয়ে যাই PHP এর ভিতরে PHP, এটাকে যদি রান করি কোনো প্রবলেম নেই। এখন এখানে HTML এর জায়গায় যদি আমি PHP লিখে দিই, PHP টা রান করার কথা ছিল না, বুঝতে পারছেন? নরমালি করার কথা ছিল, করছে করছে না? করছে। এখন দেখেন সমস্যাটা কোথায়। এখানে আমি একটা PHP এর কোড লিখি, কিছু একটা লিখি আর কি, PHP রান করে। এখানে যা রান করতেছে সেটা হচ্ছে HTML রান করতেছে, PHP কিন্তু রান করতেছে না। আমি এই জিনিসটাই যদি কপি করি, এটাই তো মনে হয়, দিয়ে দিলাম, সেভ করলাম, এটা নাকি এই যে দেখেন চলে আসছে। ওকে, আমি একটা ওকে লেখা লিখলাম আর কি। তার মানে PHP ফাইল রান করতেছে বাট PHP কন্টেন্ট গুলো রান করতেছে না, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করব, অবশ্যই আমাদের পিসিটাকে হয়তো সার্ভার করে নিব অথবা সরাসরি সার্ভারে রেখেই আমরা কাজ করব। সো পিসিটাকে সার্ভার করে নেওয়াটাই বেটার, কারণ সার্ভারে রেখে কাজ করা একটু ডিফিকাল্ট, একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঝামেলা হয়। তো পিসিটাকে যদি সার্ভার করে ফেলতে চান তাহলে কিছু সফটওয়্যারের সাহায্য নিতে হবে। তার ভিতরে একটা জ্যাম নামে একটা সফটওয়্যার আছে, এটা অনেক পপুলার। জ্যাম আছে একটা, ওয়াম্প নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? ওয়াম্পটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, এটা বেশ ঝামেলা করে মাঝে মাঝে। আর আরেকটা আছে, যদি লারাভেল নিয়ে কাজ করেন তাহলে একটা আছে লারাগন, লারাগন নামে একটা সফটওয়্যার আছে, দেখতে অনেকটা এরকম ড্যাশবোর্ডটা। ওকে, তো জ্যামটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, হয়ে গেল। যদি কেউ চান যে না জ্যামটা ইনস্টল করবো না, লারাভেল নিয়ে কাজ করবেন, করতে পারেন, অসুবিধা নেই, আমার কাছে দুটোই আছে। তবে একত্রে দুইটা নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে একটু ঝামেলা আছে, একটা ঝামেলা পড়ে যাবে, বুঝতে পারবেন না আমার সময়, ঠিক আছে? জ্যাম্পের থেকে লারাগনের কাজ করা একটু সহজ, বাট লারাগনটা সেট আপ দিয়ে কনফিগার ঠিক রাখা একটু কঠিন, ঠিক আছে? এখানে একটু ঝামেলা করে। তো দেখবেন যদি কোনো সফটওয়্যার আপনার ডাবল সফটওয়্যার হয়ে যায় সার্ভারের জন্য, তো এই যে ডান পাশে এখানে ক্লিক করে দেখবেন যে কোনো ধরনের সার্ভার রান করা আছে কিনা। যেমন আমার এখানে লারাগন অলরেডি রান করা আছে, এটাকে আগে ক্লোজ করে নেবেন, ক্লোজ করে দিলাম, এক্সিট করে দিলাম, ঠিক আছে? এবার আমি জ্যামটাকে ওপেন করি। স্যার জ্যামটা হচ্ছে আপনার দেখতে এরকম। জ্যাম্প নিয়ে যখন কাজ করবেন তখন, বা PHP নিয়ে যখন কাজ করবেন তখন আমার এখানে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাইস্কুয়েল। অ্যাপাচি হচ্ছে সার্ভারের নাম, যেমন আমি যে সার্ভারটা ব্যবহার করতেছি সেই সার্ভারটা হচ্ছে আপনার লিঙ্ক হোস্ট বিডি নামে একটা কোম্পানির সার্ভার। আর যখন আপনি আপনার পিসিকে একটা সার্ভার বানিয়ে ফেলতেছেন
তো এই পিসিতে যে সার্ভারটা কাজ করতেছে সেই সার্ভারের নাম হচ্ছে অ্যাপাচি সার্ভার, ঠিক আছে, অ্যাপাচি সার্ভার। আর মাইএসকিউএলটা হচ্ছে ডাটাবেজের নেম, আচ্ছা, ডাটাবেজের নাম এটা আর কি, ঠিক আছে। অনেক প্রকারের ডাটাবেজ আছে, আমরা মাইএসকিউএল ডাটাবেজ নিয়ে কাজ করি। পিএইচপি নিয়ে যারা কাজ করে তারা ম্যাক্সিমামই হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজ নিয়ে কাজ করে। আচ্ছা, এই দুইটা জিনিস আমার লাগবে। ডাটাবেসটা কেন লাগবে? কারণ হচ্ছে আমরা যে দুইটা সাইড নিয়ে কাজ করি, এটা মেকানিজমটা কাজ করে কিভাবে, যে একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড, ব্যাক এন্ড থেকে আমরা সবকিছু হ্যান্ডেল করতেছি। এক্সামটা ইনস্টল করলে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এরকম চলে আসবে, ঠিক আছে? এরকম একটা প্যানেল আসবে, জাস্ট এতটুকু, আর কোনো কাজ নাই, এই জ্যাম্পটি আর কোনো কাজ নাই। আচ্ছা, এটা কাজ করে কিভাবে, মানে মেকানিজমটা মূলত কাজ করে কিভাবে? এটা কাজ করে হলো ব্যাকএন্ড থেকে কোনো তথ্য সরাসরি আপনাকে ফ্রন্ট এন্ডে দেয় না, ব্যাকএন্ড থেকে কোনো তথ্যই সরাসরি ফ্রন্ট এন্ডে দেয় না, সবকিছু ভিতরে মানে কাজ করে। একটা ডাটা, মনে করেন আপনি একটা স্লাইডার তৈরি করবেন, স্লাইডার ক্রিয়েট করে ফার্স্ট অফ অল আপনাকে ডাটাবেজে পাঠাইতে হবে। এরপরে সেই যেখানে আপনার স্লাইডারটা বসানো প্রয়োজন ওইখানে স্লাইডারটা আনতে হবে ডাটাবেস থেকে। ক্লিয়ার? ব্যাকএন্ডের কাজ হলো তথ্যগুলো নিয়ে ডাটাবেজে স্টোর করা, প্রয়োজনে সেখান থেকে ডিলিট করা, এডিট করা, এগুলা। ফ্রন্ট এন্ডের কাজ হলো জাস্ট সেখান থেকে নিয়ে প্রদর্শন করে দেওয়া, ঠিক আছে? তো এখানে তিনটা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা আপনাকে ব্রাউজারে ভিজিটর যারা তাদেরকে প্রদর্শন করতেছে। ব্যাক এন্ড হচ্ছে ডাটাগুলোকে স্টোর করতেছে, ডিলিট করতেছে, আপডেট করতেছে, এই কাজগুলো করতেছে, ঠিক আছে? আর সার্ভার যেটা বা ডাটাবেস যেটা বলা হয়, সেখানে হলো জাস্ট ডাটাগুলোকে স্টোর করে রাখতেছে। বুঝতে ক্লিয়ার? এখন দেখেন, আমার এখন একটা সার্ভার পেয়ে গেছে, কম্পিউটারের সার্ভার হয়ে গেছে না? যেমন আমি লাইভ সার্ভারে যখন গেছিলাম তখন আমার সার্ভারে আমি আমার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করলে নির্দিষ্ট একটা ফোল্ডারের ফাইলগুলো আমাকে এখানে দেখাইতো, তাই না? যখন আমার পিসিটা সার্ভার হয়ে যাবে তখনও পিসিতে এরকম নির্দিষ্ট একটা জায়গা তৈরি হবে, একটা ফোল্ডার তৈরি হবে, ওখানে যা কিছু আছে না কেন সেগুলোকে আপনি দেখতে পারবেন এখানে। ক্লিয়ার? সেই ফোল্ডারটা কোথায় পাবেন? সি ড্রাইভে চলে যান, এই জ্যাম্প নামের ফোল্ডারে চলে যান। জ্যাম্প ফোল্ডারে যাওয়ার পরে htdocs নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারে যান। এই যে এখানে, এই যে আমার অনেকগুলো তৈরি করা আছে, যে কারণে এরকম অনেক ঘিরে ঘিরে দেখা যাচ্ছে। আপনাদের এখানে ফাঁকা থাকবে, কিছুই থাকবে না, হয়তো একটা দুটো ফাইল থাকতে পারে, মানে মানে রেডিমেড কিছু ফাইল তৈরি হয়ে যেতে পারে, ডিলিট দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এইখানে মনে করেন আমার এই যে ধরুন টেস্ট নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে, বা index.php নামে একটা ফাইল আছে। আমি এই index.php টাকে এডিট করি, হয়ে গেল। এই যে ঠিক আছে, এখানে দেখেন এখানে কিছুই নাই, একটা লেখা আছে this is from server, কাট করে একটা s1 ট্যাগের ভিতরে লিখি, জাস্ট হয়ে গেছে। এখন এই জায়গাটা যদি এক্সিকিউট করি, মানে এই জায়গাটা যদি আমি ব্রাউজার ওপেন করি, তাহলে index.php টা অটোমেটিক্যালি রান করবে, তাই তো? এখন এই জায়গাটা এক্সিকিউট করার জন্য আমার একটা ওয়েবসাইটের নেম লাগবে, ওই ডোমেইন নেম লাগবে। এই লোকাল সার্ভারের ডোমেইন নেম হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে? facebook.com যেমন লোকাল হোস্টও সেরকম। যখন আপনি লোকাল সার্ভার নিয়ে কাজ করবেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে লোকাল হোস্ট। ক্লিয়ার? এখন যদি আপনি চান যে এখান থেকে কোনো ফোল্ডারে ঢুকবেন, সাপোজ এটাকে কপি করে আমি টেস্ট নামের ফোল্ডারের ভিতরে সব ফেলাই দিই, এখানে এক্সিকিউট করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে, বুঝতে পারতেছি যে লোকাল হোস্ট স্ল্যাশ টেস্ট, চলে আসছে। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? এখন যদি মনে করেন আমি এখানে কোনো পিএইচপি কোড লিখি, সাপোজ পিএইচপি, এখানে লিখলাম হ্যালো, এটা পিএইচপি লিখলাম, রিলোড করি, কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, আমি মনে হয় ভিন্ন জায়গায় লিখতেছি, এখানে না তো, এটা তো কাজ করবে রুট ফোল্ডারে। এই যে আমি কোড করতেছি এক জায়গায়, আউটপুট দিতেছি আরেক জায়গায়। এটা আমার নিত্যদিনের অভ্যাস, প্রতিদিনই করি এটা আমি। এখন দেখেন, এখন কিন্তু আমার পিএসপি ঠিকই কাজ করছে, কোনো অসুবিধা করতেছে না। এখন পোস্টের লোকাল পোস্টের পরে আর কোনো কিছু লাগবে না, যে আমি বলতে না, আমি এই যে যে ফাইলে কাজ করতেছি না, এই ফাইলটা হচ্ছে এই যে এটা, এটা না, এই যে এটা, এটা আমার ওপেন করা, আচ্ছা যে কারণে আমার কিছুই লিখতে হচ্ছে না লোকাল হোস্ট। ক্লিয়ার? আচ্ছা, তো মোটামুটি আমরা বুঝতে পারছি কি করতে হবে না হবে। আমরা এখন ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু কাজ করব, আমি এত সময় পর্যন্ত জাস্ট সার্ভারটা কি জিনিস এবং সার্ভারের বেনিফিটটা কি এতটুকু বুঝাইলাম। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য কোনো প্রকারের কোড আপনাকে হাত দিতে হবে না, সব আপনার ড্রাগ ড্র ফেসবুকের মতো। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আপনাকে ডাউনলোড করতে হবে, এখানে ডাউনলোড করা আছে 5.6 ভার্সনের, আমি এটা নিয়ে কাজ করি। তো যেহেতু ডাউনলোড করা আছে, সো এটাকে আমি কপি করি, কপি করে আমার টেস্টের ভিতরে নিয়ে যাই। এখানে যা আছে আগে ফালাই দেন, পেস্ট করলাম, দেন এক্সট্রাক্ট করি। আচ্ছা, এবার আমার এটা দরকার নেই, এর ভিতরে যা কিছু আছে সবকিছুকে কাট করে আমি এক ডিরেক্টর আগে নিয়ে আসি। খামোখা একটা ডিরেক্টরি রেখে কোনো লাভ নেই, এটাকে ফেলাই দিই। এখন এখানে দেখেন, এখানেও কিন্তু index.php নামে একটা ফাইল আছে, তাই না? এটাকে আমার ওপেন করতে হবে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য এটা ওপেন করতে হবে। ওপেন করার জন্য কি করবো বলেন তো? localhost/paste। এখন থেকে শুরু হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু। ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসটা আমি রান করলাম, যেখানে ওয়ার্ডপ্রেস ফাইলটা রাখছি আমি সেটাকে আমি ফার্স্টে রান করব। রান করার জন্য সে বুঝে ফেলছে যে আপনার ওয়ার্ডপ্রেসটা এখনো সেট আপ করা হয়নি বা ওয়ার্ডপ্রেসটা এখনো রেডি করা হয়নি, আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলতেছে, করলাম। এখানে 5টা জিনিস চাচ্ছে আপনার কাছ থেকে। একটা হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, তারপর ডাটাবেস হোস্ট, তারপর টেবিল প্রিফিক্স। 5টা জিনিস। ডাটাবেসটা কেন লাগবে অলরেডি বুঝে ফেলছেন, কারণ আমাকে সব কাজ করতে হবে ডাটাবেস নিয়ে। ডাটাবেস নেম যেহেতু লাগবে, তার মানে আমাকে ডাটাবেস একটা বানাইতে হবে, সেখানে একটা নাম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, হাবিজাবি দিতে হবে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো চলেন বানাই আছি। এখন যেহেতু আমার কম্পিউটারটা একটা লোকাল সার্ভার হয়ে গেছে, তার মানে আমি এখন ডাটাবেসের অ্যাক্সেস নিতে পারি, ডাটাবেসে ঢুকতে পারি। লাইভ সার্ভারও করা যায়, দেখেন লাইভ সার্ভারটা দেখে একটু ডিফারেন্স, লাইভ সার্ভার এটা একটু ডিফারেন্স আসে, সামান্য একটু ডিফারেন্স, চোখে হয়তো আপনারা বুঝতেও পারবেন না ডিফারেন্সটা। এখানে লিখেন পিএসপি মাই অ্যাডমিন লিখে সার্চ দিলে চলে আসবে। খেয়াল করেন, এটা হচ্ছে আমার লাইভ সার্ভারের ডাটাবেস। হ্যাঁ স্যার, আর লোকাল হোস্টের ডাটাবেসে যাওয়ার জন্য ফার্স্টে লিখেন localhost/OHAPSP মাই অ্যাডমিন। ক্লিয়ার? আমি আমার সার্ভারের পিএসপি মাই অ্যাডমিনে গেলাম। দেখেন পার্থক্য বোঝা যায় তেমন একটা? বোঝা যায় না। লাইভ সার্ভারের সমস্যা হচ্ছে এখান থেকে আপনি নতুন কোনো ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন না, তো অন্যভাবে করতে হয়। আর লোকাল সার্ভারে এখানেই আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, এতটুকু ডিফারেন্স। আমাদের লাইভ সার্ভার আপাতত স্যার ওয়ার্ডপ্রেস যেটা ওখানে দেখা যায় ডাটাবেস নেই, ডাটাবেস নেই, ওটা যদি আমি ইনস্টল করে যাই তখন এটা আসে। না, এটা আনতে হবে। এটা হচ্ছে ডাটাবেস এত সময় পর্যন্ত যেটা কাজ করলাম ওটা তো আমার ব্যাক এন্ডের কাজ করলাম, 3টা পার্ট না, একটা আছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড আর ডাটাবেস, 3টা জিনিস। এখন আমরা যেখানে ঢুকতেছি, যে এখানে এটা হচ্ছে আমরা ব্যাক এন্ডে ঢুকতেছি ওয়েবসাইটে, যেখানে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে হ্যান্ডেল করব। হ্যাঁ, আর এইটার সাথে কাজ করতে হবে আমাকে ডাটাবেস নিয়ে, তাহলে আমাকে ডাটাবেসেও ঢুকতে হবে। ঠিক আছে, সো এই ডাটাবেসে ঢোকার জন্য আমাকে লিখতে হয় localhost/phpMyAdmin। ক্লিয়ার? 3টে জায়গা। এখানে খুব বেশি কাজ না, এখানে এই যে নিউতে গিয়ে বাম পাশে উপরে নিউতে গিয়ে ডাটাবেসে একটা নাম দেন, আপনারা করে দিলাম টেস্ট
আন্ডারস্কোর দেই 2005। যখন PHP নিয়ে কাজ করবেন বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তখন ম্যাক্সিমাম টাইমে আন্ডারস্কোর ব্যবহার করবেন, কোনো কোনো ক্ষেত্রে হাইফেনটা কাজ করে না, ঠিক আছে? এটা করার পরে কি চেঞ্জ করতে হবে? সব কিছু করা যায়, সব চেঞ্জ করা যায়। এখানে আমি কোনো পাসওয়ার্ড কিছুই দিব না, জাস্ট ক্রিয়েট করব, কারণ লোকাল সার্ভারে পাসওয়ার্ড দেওয়াটা অনর্থক, বুঝাই লাগে না। অন্য কেউ তো এখানে join করতে পারে। আচ্ছা, সেই যে আমাদের টেস্ট 2005 নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে, যদি একটা ফোল্ডারের ভিতর তৈরি হয়েছে অসুবিধা নেই। তো আমরা যদি এই অবস্থায় এটাকে ফালাই রাখি তাহলে আমার ডাটাবেস নেম তো আমরা যা দিলাম সেটাই হবে, আর ডাটাবেসের ইউজার নেম হয়ে যাবে হচ্ছে রুট, ঠিক আছে? আর পাসওয়ার্ডটা হয়ে যাবে ফাঁকা, পাসওয়ার্ডটা ফাঁকা, কিছুই না। ওকে, আর ডাটাবেসে হোস্ট তার মানে হচ্ছে আপনি কোন সার্ভারে হোস্ট করতেছেন। লোকাল সার্ভারে হোস্ট করতেছি, এত মানে লোকাল হোস্ট আমরা হোস্ট করতেছি। টেবিল প্রিফিক্স মানে হচ্ছে এখানে দেখেন যখন ডাটাবেসের ওয়ার্ডপ্রেসের কোন ওয়েবসাইট ওপেন করবেন দেখেন প্রত্যেকটা টেবিলের নামের আগে একটা কিওয়ার্ড অ্যাড করা, WP। তো আপনি যদি চান এরকম কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে, দেওয়াটা ভালো, তাহলে সেটা আপনি দিয়ে দেবেন। সো ডাটাবেসের কাজ এই পর্যন্ত, এটাকে এভাবে ফলাই দিলাম, আর কোনো কাজ নেই। যে লারাভেল নিয়ে কাজ করে সেক্ষেত্রে ডাটাবেসের মাঝে মাঝে ঢোকা লাগে, দেখা লাগে অনেক কিছু। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য ডাটাবেসের কাজ এতটুকু সীমাবদ্ধ, আর কিছু না। তো আমরা মোটামুটি সব ধরনের তথ্যই আমাদের হাতে আছে, আমরা সামনে আগাই। ডাটাবেসের নেমটা দেন _2005, ইউজার নেম হচ্ছে রুট, ডিফল্ট ভাবে, পাসওয়ার্ড কিছুই না, ফাঁকা। তো এটাকে উঠাই দেন। ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স WP আন্ডারস্কোর, থাক, অসুবিধা নেই, সাবমিট করে দেন। সবকিছু ইনফরমেশন রাইট আছে, যে কারণে আমাকে এই পেজে নিয়ে আসছে। এখন রান দ্য ইনস্টলেশন। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট। এবার হচ্ছে আপনার সাইডে কিছু ইনফরমেশন লাগবে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে আপনি ব্যাকএন্ডে ঢুকবেন সেটা যদি লক করা না থাকে তাহলে তো প্রবলেম, যে কেউ চাইলে হুট করে ঢুকে যাবে, এলোমেলো করে ফেলবে। তো সেই সাইটের মানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এই পেজটা নিয়ে আসছে আপনাকে। সাইটের টাইটেল দেন, টাইটেল ট্যাগের ভিতরে যা লিখবেন সেটা এখানে দিয়ে দেবেন। বলে দেন ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস। ইউজার নেম করে দেন আপনার নিজের ইচ্ছা মতো, যা মনে চায় দিয়ে দেন। আমি দিয়ে দিলাম অ্যাডমিন, ছোটতে লিখি অ্যাডমিন। পাসওয়ার্ডটা হচ্ছে দেখেন বিশাল বড় একটা পাসওয়ার্ড তারা সাজেস্ট করছে, এইগুলো দিলে তো জীবনও মনে থাকবে না, ঠিক আছে? সো এগুলোকে বাদ দিয়ে আমি করে দিলাম 1 2 3 4 5 6। বলতেছে অনেক উইক পাসওয়ার্ড। এখন উইক পাসওয়ার্ড নিয়ে আপনি নরমালি সামনে আগালে দেখবেন এখানে ইনস্টল করার অপশনই পাবেন না। আপনাকে যে কাজটা করতে হবে এখানে কনফার্ম করে দিতে হবে যে না আমি উইক পাসওয়ার্ডে রাজি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা ইমেল দিয়ে দেন। এই ইমেলটা হচ্ছে সাপোজ আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, রিকভার করা লাগবে না, তখন পাসওয়ার্ড রিকভারি একটা লিঙ্ক পাঠাবে আপনার এসে ইমেইলে, যেমন নরমালি ওয়েবসাইট পাঠায়, সেজন্য এখানে একটা ইমেল দিয়ে দেবেন। এরপরে এখানে দেখবেন সার্চ ইঞ্জিন আপনি দেখাইতে চান কি চান না, কেউ সার্চ করে আপনার ওয়েবসাইট পাবে কি পাবে না, এটা এখানে চেক করে দিতে পারেন। আমরা ইনস্টল করলাম, লগইনে যান, অ্যাডমিন 1 2 3 4 5 6। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। আর এখান থেকে আমি যদি নতুন একটা ট্যাবে ওপেন করি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, খুব সুন্দর একটা ফ্রন্ট এন্ড, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে হচ্ছে আমার ব্যাকএন্ড, এই যে হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, আর ডাটাবেস তো চিনলেই, এই তিনটা নিয়ে আমাদের এখন সব কাজ। তো ডাটাবেসের কাজ এই ব্যাকএন্ডের মাধ্যমে সবকিছু হ্যান্ডেল হবে, ডাটাবেসে আমার কখনোই ঢোকা লাগবে না, জাস্ট এখন কাজ করতে হবে এই প্যানেলটা নিয়ে, আর এখানে ফ্রন্ট এন্ডে দেখবেন যে দেখতে কেমন লাগতেছে, এতটুকু, খুব কঠিন কিছু না। এবার চলেন আমরা ড্যাশবোর্ড এগুলোর সাথে মোটামুটি একটু পরিচিত হই। ফার্স্টে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গেলে আপনাকে এখানে নিয়ে আসবে
এখানে আপনার ওয়ার্ডপ্রেসের কিছু ইনফরমেশন দিবে যে কয়টা পোস্ট আছে, কয়টা কি আছে না আছে, এই ইনফরমেশন গুলো এখানে থাকবে। কোনো আপডেট থাকলে সে আপডেট গুলো ইনফরমেশন এখানে দিবে, এগুলোই। আপডেটের ভিতরে একই কথা, যদি কোনো দেখা যাচ্ছে আপনার এখানে এমন কিছু প্লাগইন ব্যবহার করছেন, সেই প্লাগইনে অলরেডি আপডেট চলে আসছে, ঠিক আছে, সেই আপডেটের ইনফরমেশন গুলো এখানে দেখতে পারবে। দেখা যাচ্ছে তারা বলতে পারে যে ওয়ার্ডপ্রেসের নতুন যে ভার্সনটা সেখানে পিএসপি আপডেট করতে হবে, পিএসপি পুরাতন ভার্সন কাজ করতেছে না, তো এগুলো দেখে দেখে কাজ করবে। আর ওয়ার্ডপ্রেসটা মূলত তৈরি করা হয়েছে আপনার পার্সোনাল ব্লগ তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল, বা পার্সোনাল ব্লগ যেন মানুষ বানাইতে পারে এই দিকেই এই জিনিসটা মাথায় রেখে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, ব্লগের মতোই, যে কারণে এখানে ডিফল্ট ভাবে যেগুলো দেখতে পাবেন এগুলো সাধারণত ব্লগের একটা ব্লগ সাইটে যা থাকে, যেমন ব্লগের ভিতরে পোস্ট থাকে, মিডিয়া থাকে, মিডিয়া মানে ছবি টবি থাকে, ঠিক আছে, পেজ থাকতে পারে, কমেন্ট থাকতে পারে, অ্যাপিয়ারেন্সের ভিতরে কিছু ইনফরমেশন থাকতে পারে, এগুলাই। এখন আপনি যদি অন্য কোনো এমন কোনো থিম ব্যবহার করেন সেখানে স্লাইডার আছে, ই কমার্সের ভিতরে এই ধরনের কিছু ইনফরমেশন আছে, প্লাগইন আছে, তো সেক্ষেত্রে দেখবেন এখানে অতিরিক্ত অনেক মেনু তৈরি হয়ে যাবে। যে যেই ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবেন, সে ফ্রন্ট এন্ডের যা কিছু আছে না কেন সেগুলো এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে এখানে আমরা যা ফ্রন্ট এন্ড তৈরি করছি সেটা নিয়ে কি ওয়ার্ডপ্রেস করতে পারবো, করা যাবে? সম্ভব বলেন তো লজিক্যালি? আমরা যে HTML CSS দিয়ে একটা ফ্রন্ট এন্ড তৈরি করি না, একটা ওয়েবসাইট ডিজাইন করি, এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করা সম্ভব? ওখানে তো আমরা আমাদের সিস্টেম নিজেদের করা না হলে সিস্টেম করা যাবে, কেমনে? অপশন থাকবে না, ওখানে তো সম্পূর্ণ আমাদের নিজেদের কাস্টমাইজ করা। আর এখানে তো মনে হচ্ছে যেটা একটা নির্দিষ্ট ফরম্যাট করে দেওয়া আছে, এই ফরম্যাটে দেখেন ওইখানে পার্থক্যটা কি, আমি বলছিলাম যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের ভিতরে সম্পর্ক থাকে, ফ্রন্ট এন্ডেরও সম্পর্ক থাকে ডাটাবেজের সাথে, ব্যাক এন্ডেরও সম্পর্ক থাকে ডাটাবেজের সাথে। ফ্রন্ট এন্ড কি করে, আপনার ইনফরমেশন গুলো ডাটাবেস থেকে নিয়ে এসে প্রদর্শন করে দেয়। তার মানে ফ্রন্ট এন্ডের ভিতরে কোনো ইনফরমেশন থাকে না। আমরা যে ইমেজ দেই, আমরা যে টেক্সট দেই, আমরা যে বিভিন্ন কিছু দেই না, এগুলো কোনো কিছু ফ্রন্ট এন্ডের ভিতরে থাকে না, সবকিছু ডাটাবেজের সাথে লিংক করা থাকে, ডাটাবেজে যা সেটা এখানে প্রদর্শন করে। বুঝতে পারছি? এখন ফ্রন্ট এন্ডের সব তো আমরা একটা স্ট্যাটিক মানে ভ্যালু দিয়ে বসায় রাখছি, এখন ওগুলো যদি দেই তাহলে তো আমার এখানে ব্যাক এন্ডে কিছু করার কিছু থাকবে না, বুঝতে পারছেন? যে কারণে ফ্রন্ট এন্ড এভাবে করাটা পসিবল না, ঠিক আছে। এই জন্য ওয়ার্ডপ্রেসের যে ফ্রন্ট এন্ড বলতে আমরা যেটা বুঝি, এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় ওয়ার্ডপ্রেস থিম। মানে ওয়ার্ডপ্রেসের ওই যে ফ্রন্ট এন্ডের ভিতরে যেখানে টেক্সট বসবে সেখানে টেক্সট না বসাইয়া তারা ওই যে তাদের ডাটাবেজের ওরকম লিঙ্কটা ধরে রাখে, বলে রাখে। যেমন ধরেন স্লাইডারের ভিতরে 5টা স্লাইডার, আমরা তো 5টা ডিপ নিয়ে 5টা স্লাইডার বানায় রেখে দিয়েছি, ঠিক আছে। এখন স্লাইডার তো সেখানে আরো অ্যাড হতে পারে বা কমও হতে পারে, এখানে কিভাবে কাজ করবে? তো নরমালি যেটা করে রাখে এখানে 5টা ফালাই দিয়ে তারা একটা রাখে, একটা রেখে লুপ চালায় যায়, ঠিক আছে। যেমন ফর i সমান সমান 1 বা i সমান সমান 0, আর আইটা চলবে হলো ডাটাবেজে যে কয়টা আছে সে কয়টা পর্যন্ত, ক্লিয়ার। আর আইটার সাথে এই অ্যাড হবে, লজিকটা এরকম। ডাটাবেজে যদি না থাকে i সমান সমান 0 হয়ে যাবে, কোনো স্লাইডারই থাকবে না। ডাটাবেজে যদি 2টা থাকে তাহলে লুপ চলবে 2বার, অটোমেটিক 2টা স্লাইডার হয়ে যাবে, এভাবেই কাজ করে, বুঝতে পারছেন? তো আমাদের যে ফ্রন্ট এন্ড এটাতে কিছু হবে না, যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। এখন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, এটা তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, মানুষের তৈরি করা জিনিস আমরা একটু কাস্টমাইজ করে এটা ডাইনামিক আমরা ঠিক করতেছি ড্র্যাগ ড্রপ করে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যেটাকে বলে, সেটা হচ্ছে তারা আমাদের কাছ থেকে ডিজাইন থিমটা নিবে, ঠিক আছে, নিয়ে তাদের টেকনোলজিটা জানা আছে যে ওয়ার্ডপ্রেসে ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য কি ফাংশন সব কিছু তৈরি করে দেওয়া, ফাংশন আকারে সব তৈরি করে দেওয়া, জাস্ট ফাংশনটা বসাই দিবে। যেমন ইমেজের ক্ষেত্রে ফাংশন ধরেন বসাই দিল যে মিডিয়া, মাঝখানে বসাই দিল অমুক টেবিলেট থেকে মিডিয়াটা নিয়ে আসো, একটা ফাংশন বসাই দিল, রেডিমেড তৈরি করে দেওয়া আছে। তারা যে কাজটা করবে IMG SRC এর ভিতরে পুরো সোর্সটা উঠাই দিয়ে সেখানে ফাংশনটা বসাই রেখে দেবে,
আমাদের এই ডিজাইনটা নিয়ে তারা ডেভেলপ তাদের মতো করবে। আর কোথাও যদি তাদের কাস্টম ফাংশন প্রয়োজন হয় তারা বানাই নেবে, ঠিক আছে, কোথাও যদি তাদের কাস্টম প্লাগইনের প্রয়োজন হয় সেটা বানাই নেবে, ডাটাবেস চেক করার জন্য কোনো ধরনের কোনো ফাংশন লাগলে সেটা সে বানাই নেবে, ইউজার ঠিক আছে কি নাই, ইউজার রোল তৈরি করার প্রয়োজন হলে সেটা সেটা তারা বানাই নেবে। কিন্তু ওভারঅল আউটলুকটা কিন্তু আমাদেরটাই থাকবে, আমাদের ডিজাইনটাই থাকবে, ডাটাগুলো তারা স্টোর করে ফেলবে তখন ডাটাবেসে, সেখান থেকে ডাটা এনে এনে এখানে বসিয়ে দেবে। কনসেপ্ট ক্লিয়ার? এতটুকু। আমাদের ডিজাইন কিন্তু লাগবে, ডিজাইন ছাড়া সম্ভব না। অনেকে আছে তারা নিজেরাই ফুল স্ট্যাক নিজেরাই ডিজাইন করতে পারে, আবার নিজেরাই ডেভেলপ করতে পারে, সেটা ভিন্ন কথা, এটা যে তার ব্যক্তিগত যোগ্যতা, বাট এটা সাধারণত কেউ করে না। কেন করে না? কারণ দুইটা লাইন হচ্ছে একটু ভিন্ন। ডেভেলপমেন্ট করতে গেলে তাদের ফুল ফোকাস থাকা লাগে ডেভেলপমেন্টের উপরে, একটু জটিল। হ্যাঁ, ডেভেলপাররা দেখবেন খালি ঘুরে বেড়ায়, কাজ কাম নাই, ঘুরে বেড়ায় আর চিন্তা করে যে কিভাবে কিভাবে কোড করবো। বিকেলবেলা আসে 2 ঘন্টা বসে 2 ঘন্টা ওয়েবসাইট দাঁড় করা যায়, সারাদিন মাথায় গোছায় দেয় কাজটা কিভাবে হবে, কি টেকনোলজি এখানে খাটাইতে হবে, কি করতে হবে না হবে, 2 ঘন্টায় কাজ শেষ। এখন যদি সে ডেভেলপমেন্ট এবং ফ্রন্ট এন্ড উভয় দিকে ফোকাস করতে যায় তাহলে বিষয়টা একটু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, ওরা করতে চায় না, যত ভালো ডিজাইনার হোক করতে চায় না। এরপরও কিছু মানুষ আছে তারা কি বলা হয়, তাদের কপালটা হচ্ছে অনেক বড়, তো তাদের মেধাটা অনেক বড়, তারা পারে। হ্যাঁ, আমরাও পারবো। একটু যখন মনে করেন এখন যে পর্যায়ে আপনারা আছেন, নর্মাল যদি একটা ডিজাইন আপনাদেরকে দেওয়া হয়, আপনারা কি খুব বেশি মাথায় খাটাইতে হবে কি আছে না আছে, বাবা এত কষ্ট কেন, কিছুই করতে হবে না। কেমন জানে আপনার ঘুমাই ঘুমাই বেখেলে গান শুনতে থাকবেন, ওই পেতে কোড করবেন, হয়ে যাবে ডিজাইনটা, সমস্যা হবে না। যারা ডেভেলপমেন্ট করতে হবে তাদের এরকম ভাত মাছ হয়ে গেছে, তাদের তো কোনো সমস্যা, তাদের মাথায় চাপ আসেই না, তারা তো ফ্রি, তারা পারে করতে। সেই জায়গাটা পৌঁছাইতে হবে আগে। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেসটা আমরা ব্যাকএন্ডে চলে আসলাম, এটা আমার ফ্রন্ট এন্ড। যেহেতু এটা তৈরি করা হয়েছে আপনার ব্লগারদের কথা মাথায় রেখে, এজন্য দেখেন এদের ফ্রন্ট এন্ড পেজটাই হচ্ছে ব্লগ, এটা একটা ব্লগ আছে। এখানে যান, এটা আছে ব্লগের টাইটেল, এই যে ব্লগের ডেসক্রিপশন, হাবিজাবি কবে পাবলিশ করছে, কি কি নাকি সব এখানে আছে, কমেন্ট টমেন্ট কে কি কমেন্ট করছে না কেন, ডিফল্ট ভাবে আপনার একটা কমেন্ট চলে আসে। আমি যদি চাই এখানে আমি আরেকটা পোস্ট করব, এখানে দেখেন এই যে পোস্টে ক্লিক করেন, এখানে দেখেন একটা মাত্র পোস্ট আছে, যতগুলো পোস্ট থাকবে সব সিরিয়ালে দেখাবে এখানে। এই পোস্টটা ডিলিট করা যায়, এডিট করা যায়, সবকিছুই করা যায়। কয়জন কমেন্ট করছে সেটাও এখানে ভাসবে, ক্লিক করলে দেখতে পারবেন যে কি কমেন্ট করছে। ঠিক আছে, এটা একটু পরে দেখাচ্ছি। আমি অ্যাড নিউতে গিয়ে নতুন একটা পোস্ট করব, পোস্টের টাইটেল দিয়ে দেন দিস ইজ টেস্টিং পোস্ট। এবারে আমি একটা কাজ করি, এটাকে আমি ক্রোমে ওপেন করি। এখানে একটা পপআপ দেখাচ্ছে যে কিভাবে কি করতে হবে না হবে, একটা কি বলা হয় শেখাই দিচ্ছে কি করতে হবে না হবে। আমি ডেভেলপমেন্টের কাছে সাধারণত এখানেই করি, ক্রমে করি, ভাল লাগে আমার কাছে করতে। এক্সট্রা কোনো বেনিফিট তেমন নেই, একই জিনিস, বাট আমার কাছে ভালো লাগে। এখানে বলে দিলাম দিস ইজ টেস্ট পোস্ট। আচ্ছা, এখানেও আছে আপনার পোস্টের যে কন্টেন্ট গুলো, যে টেক্সট গুলো থাকবে, সেই টেক্সট গুলো। এই যে আমি এখানে একটা লোরেম ইপসামের করে রাখছি, অ্যাড অন তৈরি করে রাখছি, মাঝে মাঝে কোডগুলো লাগে আমার, ছেড়ে দিলাম। এরপরে দেখেন আপনি নিচে ক্লিক করেন, ইন্টারনেট নিচে আসেন, প্লাস চিহ্ন আসতেছে, ক্লিক করেন তো প্লাস চিহ্ন, এরকম অপশন আসতেছে, ব্রাউজে ক্লিক করেন। মানে এখানে যে পোস্ট আপনি করবেন,
এই পোস্টটা অনেক কাহিনী করে করা যাবে। চাইলে কোড লিখতে পারেন, চাইলে প্যারাগ্রাফ লিখতে পারেন, চাইলে হেডিং তৈরি করতে পারেন, লিস্ট রাখতে পারেন। আমাদের লাগে না আরো সামান্য কিছু, সব অ্যাড করা যায়, ইমেজ টিমেজ সব এখানে অ্যাড করা যায়। অনেক অপশন আছে, অনেক অপশন। এগুলো আগে ছিল না, বর্তমান ওয়ার্ডপ্রেসটা এগুলো অ্যাড করতেছে। কারণ ওয়ার্ডপ্রেসটা মার্কেটটা অনেকটা হারাই ফেলতেছে, তো এই জন্য শেষ কাম ওটা দিচ্ছে। হারাবে না, তাদের হারাবে না, একটু হারাই ফেলতেছে। লারাভেল, রব, এগুলা মানে মানুষ সবসময় চায় যে আমার নিজের মতো একটা কিছু হোক, কাস্টম চায়, সবাই কাস্টম চায়, কিন্তু ওয়ার্ডপ্রেস তো কাস্টম না। এই জন্য আস্তে আস্তে করে হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেসটা একটু তুলনামূলক একটু স্লো, সাইটটা একটু স্লো, যদিও এটা স্পিড মানে স্পিডটা কাস্টমাইজ করা যায়, তারপরেও একটু তুলনামূলক স্লো। যাই হোক, এখানে একটা কোড লেখেন, কোডের ভিতরে আপনি আপনার কন্টেন্ট দেন, দিলাম আমি যাবি। এরপরে ডান পাশে দেখেন এখানে দুটো অপশন আছে, পোস্ট এবং ব্লগ। পোস্টের ভিতরে যান, ভিজিবিলিটি কি রাখবেন, পাবলিক রাখবেন নাকি হিডেন রাখবেন, কি রাখবেন? পাবলিক করলে সবাই দেখতে পারবে, হিডেন বা প্রাইভেট রাখলে নিজে দেখতে পারবে, অনেকে পারবে না। আচ্ছা, এগুলো কিছুই না। হ্যাঁ হ্যাঁ না, না ওরকম না। ফেসবুকে কিছু পোস্ট আছে যে আমার অমুক ফ্রেন্ড আছে, বাকি সবাই তারপর তো ফেসবুক তো ভিন্ন জিনিস। পাবো কিন্তু সারা ওয়ার্ড হয়। ফেসবুকে 40,000 কর্মী খাটে, আর এখানে কয়জন? আপনি একাই 100। আচ্ছা, পোস্টের ফরম্যাটটা হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন, অনেকগুলো ফরম্যাট আছে, কোন ফরম্যাট দিতে চান স্ট্যান্ডার্ড দেওয়াটাই বেটার। এখানে দেখেন, আমি দেখাচ্ছি না, এগুলো নিজেরা পারবেন ফেসবুকের মতোই। এটা পড়লেই বুঝতে পারবেন কি কাহিনী হচ্ছে না হচ্ছে। পার্মালিঙ্ক, পার্মালিঙ্ক মানে হচ্ছে এই পোস্টটা যখন মানুষের সার্চ করবে, মানুষে দেখবে, কোন লিঙ্কে গেলে তারা দেখতে পারবে সেই লিঙ্কটা। তবে এই লিঙ্কটা কখনো হাত দিবেন না, কারণ লিঙ্কটা কপিও করার দরকার নেই, এমনি থাক। কারণ লিঙ্কটা হচ্ছে একটু ডিফিকাল্ট। একবার যদি লিঙ্কটা এলোমেলো হয়ে যায় কোনো কারণে, যদি সেটা ঠিক মতো না করতে পারেন, তাহলে এটা মহাসমুদ্রে হারায় যাবে, কেউ খুঁজে পাবে না এই পোস্ট, ঠিক আছে? এরর দেখাবে, ঝামেলা করবে, সো এটা করার প্রয়োজন নেই, অটোমেটিক যা আসে তাই। ক্যাটাগরিজ, এই পোস্টটা আপনি কোন ক্যাটাগরি আন্ডারে রাখতে চান? কোনো ক্যাটাগরি নেই, এখানে আছে আনক্যাটাগরাইজ নামে একটা আছে, অথবা এখান থেকে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে পারেন, করে দেন টেস্ট, অ্যাড করে দিলাম, টেস্ট ক্যাটাগরিতে থাকবে, এটা থাকলো। ট্যাগ করে দেন, ট্যাগ তো বুঝিনি কি কাজ করে, HTML, CSS, JS, হাবিজাবি অনেক কিছু দিতে পারেন। ফিচার ইমেজ, তার মানে একটা পোস্টের উপরে যদি আপনি ইমেজ দেখাইতে চান, সেই ইমেজটা অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে সমস্ত ইমেজ এক জায়গায় স্টোর করে রাখে, সব ইমেজ, ঠিক আছে? তো এখানে যে ইমেজ যতগুলো আপনার ওয়েবসাইটে আছে সবগুলো এই মিডিয়া লাইব্রেরির ভিতরে দেখতে পারবেন। যেহেতু নাই সেহেতু দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, যদি এখন কোনো ইমেজ আপলোড করলে সেটা আমার স্টোর হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ sure. আপনি মনে করেন এই যে এখান থেকে আমি অনেকগুলো ইমেজ একবার আপলোড করে রাখলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে? সব ইমেজ এখানে রয়ে যাবে, যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করবো। এখন আমি যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে সেট ফিচার ইমেজ দিলাম, এখানে অল্টার টেক্সট মনে আছে তো, এই অ্যাট্রিবিউটিভিতে কি আসবে না আসবে সব এখানে আসবে, সবকিছু দেখতে পারবেন। এখানে একটা ইউআরএল দেওয়া আছে, কোনো প্রকার ইউআরএল এর ভিতরে হাত দিবেন না, ইউআরএল এর জায়গা থাকবে। সেট করে দেন, ফিচার ইমেজটা সেট করে দেন। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আমি নিজেও অত কিছু ঘাটাঘাটি করি না, অসংখ্য অসংখ্য জিনিসপত্র আছে এখানে। দেখেন, কিছু কাজ আছে আপনাদের জন্য, এসইওদের জন্য, যারা সার্চ ইঞ্জিনে কাজ করে তাদের জন্য। পাবলিশ করে দেন, হ্যাঁ হ্যাঁ এগুলো পোস্ট রিলেটেড মানে অপশনগুলো ছিল। হ্যাঁ পোস্ট করবো তো সেক্ষেত্রে কি কি অপশন আছে? হ্যাঁ 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 পাবলিশ করে দেন। সব অপশন লাগে না, অপশন তো দিয়ে রাখে মানুষের, যদি লাগে তাহলে ব্যবহার করবে, সব জায়গায় লাগে না। পাবলিশ করে দিলাম, আবার এখানে ক্লিক করলাম, আমার এখানে চলে আসছে। এখান থেকে আমি সাইটটা ভিজিট করি, এই দেখেন আমাদের পোস্ট চলে আসছে। কন্টিনিউ রিডিং এ ক্লিক করেন, এই যে সেই কোড মোড সহ সবকিছু সব চলে আসছে, ঠিক আছে? কোনো ধরনের কিছুই করতে হবে না, কোনো কোডিং নলেজের প্রয়োজন নেই, কিছু দরকার নেই। বাট থিমটা কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে, থিমটা চেঞ্জ করার প্রয়োজন নেই। হ্যাঁ,
তো এখানে আচ্ছা আমি ধারাবাহিকভাবে দেখাই। পোস্টটা বুঝতে পারছেন তাই না, মিডিয়াটাও বুঝতে পারছেন। মিডিয়াতে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে যাবে, এই যে আমরা যেগুলো আপলোড করলাম তাই আর কিছু। পেজেসের ভিতরে যদি যান, কয়টা পেজ আছে আপনার ওয়েবসাইটে সেই কয়টা পেজ এখানে দেখতে পারবেন, নতুন পেজ তৈরি করতে পারবেন, সবকিছু করা পসিবল। এই পেজটা কি হচ্ছে হোমে ক্লিক করলে কন্টাক্টসে ক্লিক হ্যাঁ, করলে হ্যাঁ, আগে হ্যাঁ, যেগুলো আছে সেগুলো। ওই পেজগুলো। সাপোজ এখানে দুইটা পেজ আছে, আপনি একটা পেজ অ্যাড করবেন, অ্যাড নিউতে যান, পেস্ট, পেজের নাম দেন আপনি পেস্ট, ঠিক আছে? একইভাবে যেভাবে আপনি পোস্ট করতেন সেভাবেই এখানে এসে আপনি পেজের ভিতরে আপনার কোনো কিছু অ্যাড করা হলো সেগুলো অ্যাড করে। ধরুন এখানে তিনটা পেজ করলাম, করার পরে মূল পেজের সাথে কানেক্ট করতে হ্যাঁ, হ্যাঁ, তিনটা পেজ করলাম, মূল পেজের সাথে কানেক্ট করতে করা যায়, দেখাচ্ছি। মেনু আকারে কানেক্ট করতে পারেন, মেনুর মতো করে কানেক্ট করতে পারেন, মেনুর মাধ্যমে দেখাচ্ছি। এখানে আমি লোরেম ইপসাম নিয়ে আসলাম, আসলি করে দিলাম, পাবলিশ করে দিলাম। এখানে আপনার রো কলাম হাবি জাবি সব অ্যাড করা যায়, ইমেজ স্লাইড আমরা সব কিছু অ্যাড করা যায়। তো এই যে পেজটা তৈরি করলাম, এই যে এখানে যেগুলো দেখতে পারতেছেন না, এই যে এখানে এই যে বিভিন্ন অপশন, ড্র্যাগ ড্রপের বিভিন্ন অপশন, এগুলোকে বলা হয় পেজ বিল্ডার। আচ্ছা, এগুলোর মাধ্যমে পেজ বিল্ড করে। আচ্ছা, এটা যেহেতু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এই কারণে এখানে অপশনটা সীমাবদ্ধ, অল্প। যখন প্রিমিয়াম পেজ বিল্ডার নিয়ে কাজ করবেন তখন দেখবেন সেখানে অসংখ্য জিনিসপত্র আছে, অসংখ্য। আচ্ছা, তো পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেছে। আসি, এই যে আমাদের টেস্ট নামে পেজটা তৈরি হয়ে গেছে, আপাতত থাক, অসুবিধা নেই। আমি এক এক করে ধারাবাহিকভাবে দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইটে কোনো কি বলা হয়, মেনু টেনু কিছুই নাই, কোনো মেনু টেনু নাই। আমি মেনু টেনু সবকিছু অ্যাড করবো, সবকিছু করবো। এরপরে আসি আমরা কমেন্টস। বুঝতেই পারছেন কয়টা কমেন্ট হচ্ছে, কে কি করছে না করছে। কমেন্টে যদি অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ করতে পারেন, রিপ্লাই করতে পারেন, ডিলিট করতে পারেন, সব কিছু করা পসিবল। এমনকি কমেন্ট একজন এক রকমের করছে, আপনি সেটাকে এডিট করে আপনার মতো সাজায় বসাই দিলেন, সম্ভব। ঠিক আছে, লাগে, এটা সব প্রয়োজন হয়। ভিজিট করার জন্য দেখতে চাইলে আপনাকে আলাদা প্লাগইন দিয়ে কাজ করতে হবে, আলাদাভাবে কোড করে কাজ করতে হবে। অ্যাপিয়ারেন্সের ভিতরে যান, অ্যাপিয়ারেন্সের ভিতরে অনেক কাজ আছে। প্রথম হলো থিম। এই যে আমার এই ফ্রন্ট এন্ড ভালো লাগতেছে না, ফ্রন্ট এন্ডকে আমরা জানি যে ওয়ার্ডপ্রেস থিম বলে থাকে, আমার থিমটা চেঞ্জ করতে হবে। এখানে আসেন, ডিফল্ট ভাবে তিনটা থিম দেওয়া থাকে, এটা আমার সিলেক্ট করা। মনে করেন এটা ধরে সিলেক্ট করতে চান, এই যে অ্যাক্টিভেটে ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে গেছে। রিলোড করেন, থিম চেঞ্জ। এই থিমের ভিতরে দেখেন আপনার এই যে সেই মেনু চলে আসছে, এই যে সেই টেস্ট নামের পেজ ক্লিক করেন, এই যে আমার সেই টেস্ট পেজ। খুব কঠিন, সব রেডিমেড তৈরি করে দেওয়া। আপনি যদি চান নতুন থিম অ্যাড করতে, অ্যাড নিউতে যান, এখানে হাজার হাজার থিম পাবেন, হাজার হাজার থিম, সব ম্যাক্সিমামই ফ্রি। ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমামই ফ্রি। এই থিমগুলো খুব একটা ভালো না, কাজ করতে পারেন, প্র্যাকটিস করার জন্য ভালো, বাট দেখতে আমার কাছে খুব ভালো লাগে না। এই ছিল আমাদের থিম চেঞ্জ করা। কাস্টমাইজে যান, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। কাস্টমাইজে গেলে এই যে থিমগুলো কাস্টমাইজ অপশন আপনাকে নিয়ে যাবে, এখান থেকে আপনি কি চেঞ্জ করতে চান, এটা চেঞ্জ করতে চান। আচ্ছা, এখানে অপশনটা খুব সুন্দর দেওয়া না, সমস্যা নেই, এখান থেকে যান। সাইট আইডেন্টিটি, তার মানে ওই যে টাইটেল দিয়েছিলাম একটা, মনে আছে, প্রথমে চেঞ্জ করতে চান করে দিতে পারেন, ট্যাগলাইন চেঞ্জ করতে চান করতে পারেন। আচ্ছা, সেভ সাইট আইকন। সাইট আইকন বলতে বোঝায় আপনার প্রিলোডার না, সরি, এই যে এখানে যেটা বসে না, ফেভিকন, ফেভিকনটা আপলোড করবেন, আপলোড করে সেটাকে ধরাই দেবেন, হয়ে গেল। এই যে আপলোড ফাইলে যাবেন, সিলেক্ট ফাইল, ধরেন এখানে ফেভিকনটা অ্যাড করে দেন, সিলেক্ট করে দেন। এত বিশাল ইমেজ, তারপর ক্রপ করতে হবে, চলে আসছে।
এই যে দেখেন এখানে ছবিও দেখাই দিয়েছে। সবকিছু করার পরে পাবলিশ করতে হয়, আর নাহলে দেখা যায় না। পাবলিশ করে এবার যদি রিলোড করেন চলে আসছে। আবার এক স্টেপ ব্যাকে যান, কালার, যদি কোনো কাস্টম কালার ব্যবহার করতে চান, এটা অনেক সময় হয় কি যে আপনি নিজেও বুঝবেন না যে কোন জায়গায় কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে, চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটা কোন জায়গায় কাজ করতেছে। আর এই যে সিস্টেম গুলো তৈরি করে দেওয়া না, সবই জাভাস্ক্রিপ্ট, সব জাভাস্ক্রিপ্ট। দেখেন সব রিয়েল টাইম কাজ করতেছে, পরিবর্তন করলে সেটাই পাওয়া যাচ্ছে। রিয়েল টাইম জাভাস্ক্রিপ্ট ছাড়া পসিবল না। এটা হচ্ছে সাইড, আমি বলছিলাম যে একটা সাইডের সাধারণত দুইটা কালার থাকে, একটা ব্র্যান্ড কালার আর একটা হচ্ছে সেকেন্ডারি কালার। দেখেন এখানে দুইটা কালার দেখাচ্ছে, এখানে দুটো অপশনের ভিতরে তারা রাখছে। থিম অপশনে যান, থিমটা কেমন স্টাইলে হবে, একটা আছে ফুল টেক্সট আর একটা আছে সামারি দিয়ে দেখেন কোনটা চেঞ্জ হয় কি হয় না হয়। এখানে যাই তো দেখতে হবে, আমি অতটা দেখা করতেছি না, আপনারা দেখে নিন। কভার টেমপ্লেট, কভার টেমপ্লেট মানে হচ্ছে এই যে সাধারণত কভার টেমপ্লেট বলতে বোঝায় নতুন কোন পেজে যখন আমরা যাই তখন পেজের উপরে একটা কভার ইমেজ থাকে না উপরে, ওইটা বোঝায়। সেটা যদি অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারেন, কালার দেওয়া আছে। পরিবর্তন বোঝায় কোন জায়গায়? পাবলিশ করা হবে। কোথায় পরিবর্তন হয় আমি নিজেও জানি না। ওভারলে লেখা আছে, ওভারলে বলে সম্ভবত আপনার ওভারলে, আমরা তো ওভারলে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করলাম, কিছু একটা আছে, একটু খুঁজে 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 বের করতে হবে কোথায় কি আছে না আছে। এগুলা আমি আগেই যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের ভিতরে কিছু কিছু থিম, বিশেষ করে প্রিমিয়াম থিম, সেখানে 100% অপশন থেকে মাত্র ম্যাক্সিমাম 5% অপশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এত পরিমাণ অপশন, খালি অপশন গুলো যদি একবার আপনি চোখ বুলাই যান তাও আপনার 1 মাস লেগে যাবে, এত অপশন দেওয়া থাকে। ওরা ওইভাবে তৈরি করে রাখে, যে কারণেই ওয়ার্ডপ্রেসটা হয়ে যায়, স্লো হয়ে যায়, অনেক অপ্রয়োজনীয় অপশন তৈরি হয়ে যায়। আমি একটা থিম নিয়ে কাজ করছিলাম, সেখানে এত পরিমাণ ক্লাস নেম যে ক্লাস নেম গুলো এক জায়গায় অ্যাড করলে একটা ওয়েবসাইটে ডিজাইন করে ফেলা যায়, ক্লাস নেম গুলো। এগুলো কাস্টমাইজ করে এগুলো তৈরি করে না, ওগুলোর কোনো হাত নেই, কারণ ওটা হচ্ছে পেজ বিল্ডার দিয়ে যখন তৈরি করেন তখন সে তার মতো করে ক্লাসগুলো বানায় নেয়, তার মতো করে সিএসএস এইচটিএমএল গুলো বানায় নেয়, তখন অপ্রয়োজনীয় অনেক কিছু তৈরি হয়ে যায়, হবে কিছু করার নেই। কারণ হিউম্যান ব্রেন আর কম্পিউটার ব্রেন তো আর সমান না, এটা বলতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে মেনুটা আমরা জায়গাতে করবো, এডিশনাল সিএসএস এটাও করতে পারেন। এডিশনাল সিএসএস মানে এখানে কোনো সিএসএস আপনি নিজের মতো করবেন, ইন্সপেক্ট করেন, ক্লাস নেমটা ধরেন, ক্লাস নেমটা সিলেক্ট করে এখানে সে সিএসএসটা করে বসাই দেন। ঠিক আছে, বুঝাইতে পারছি কি করতে হবে? যে কোনো একটা কন্টেন্টের উপর ইন্সপেক্ট করেন, করলে দেখবেন সেখানে একটা ক্লাস নেম পাবেন। এই ক্লাস নেমটা ধরে কপি করেন, এডিশনাল সিএসএস এর ভিতরে সিএসএসটা করে ফেলতে পারেন, প্লাস কলার এডিশনাল সিএসএস আর কিছু না। সেটা আমি আর করলাম না, এটাকে আমি ক্লোজ দিয়ে দিলাম, দরকার নেই। এরপরে আছে উইজেট বা উইগেট, অনেকে অনেকে অনেক কিছু বলে। এটা হচ্ছে আপনার এই যে এখানে যে নিচে এগুলা, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, এগুলোকে হ্যান্ডেল করা যায়। যেমন এখানে ফার্স্টে আছে কি সার্চ, তারপরে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, তারপরে আর্কাইভ, ক্যাটাগরি, মেটা, এগুলো জিনিসপত্র আছে। এখানেও দেখেন কি কি আছে, ফুটার ওয়ান, ফুটার ওয়ানের ভিতরে প্রথমে আছে সার্চ, ফুটার ওয়ান মানে বোঝাচ্ছে এই পার্টটা। ঠিক আছে, তো প্রথমে আছে কি সার্চ, তারপরে আছে রিসেন্ট পোস্ট, তারপরে আছে রিসেন্ট কমেন্ট। আপনি যদি চান যে রিসেন্ট কমেন্ট অপশনটা রাখবো না, ফালাই দেন, ফালাই দিয়ে রিলোড করেন, চলে গেছে। এই ডান পাশ থেকে মনে করেন আর্কাইভটা পছন্দ হচ্ছে না, ফালাই দেন, ওটা ট্রু, আর্কাইভটা ফালাই দেন,
মেটাটাও দরকার না, মেটা অনেক বড় দেখাচ্ছে, পরে ক্লিয়ার? আপনি যদি চান যে এক পাশে সার্চ রাখবো আর এক পাশে এই দুইটা রাখবো, এটা চাচ্ছেন, কোনো ব্যাপার না। এই যে এই কারণে এটাকে বলা হয় ড্রাগ এন্ড ড্রপ। কত সুন্দর টান দিয়ে বসাই দেবেন, কোনো কাজ নেই, ঠিক আছে? টান দিয়ে বসাই দেবেন। ওয়েব ডিজাইন এরকম করা গেলে খুব ভালো হতো, তাই না? ক্লিয়ার হয়ে গেছে? এই একদম সাদা মাটা জিনিস, এটাকে শেখা লাগে বলেন? বাচ্চা মানুষের কাছ থেকে যদি আমি শিখি তাহলে আমার কি এক্সপিরিয়েন্স হলো? মানুষের তৈরি করা জিনিস আমার ড্রাগ ড্রপ করতে যে বলা বলে ডেভেলপমেন্ট করতে গেলে তখন একটু মূল্যায়ন আছে। আচ্ছা, সেটা বুঝতে পারছেন। এখন মনে করেন এখানে একটা জিনিস সার্চটা কেটে ফেললেন, সাপোজ সার্চটা আপনি ডিলিট দিয়ে দেবেন, পরে মনে করলেন না সার্চটা আমার তো প্রয়োজন, পাবো কই? ওই ডিলিট হয় না কেন? ডিলিট হবে না, হ্যাঁ ডিলিট হচ্ছে। এই বাম পাশে একটা খোঁজেন, পেয়ে যাবেন। এই আছে, আবার সুন্দর করে টান দেন, টান দিয়ে ছেড়ে দেন। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এখানে তো আমরা এই কটা ওয়েবসাইট দেখতেছি, ঠিক আছে? প্রিমিয়াম থিম নিয়ে যখন কাজ করবো এখানে হাজার হাজারও থাকতে পারে। কোনটা লাগবে আপনার, কি লাগবে, সব আছে, ঠিক আছে? টান দেবেন, জায়গা মতো বসাই দেবেন, হয়ে গেল। এখানে মনে করেন ফুটার, দুইটা ফুটার অ্যাড করা আছে, দুইটা ফুটার। কোনো জায়গায় এমন থাকতে পারে যে ফুটার আছে 4-5টা, একদম কপিরাইট ফুটার। তারপরে ফুটারের ভিতরে আপনার 4টা কলাম থাকতে পারে, সেখানে সে অপশন অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আপনার চিন্তা করার কিছু প্রয়োজন নেই, সব এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। এখানে দুইটা কলাম, আমি যদি এখানে তিনটা কলাম কিছু করার নেই, কিছু করতে পারবেন না। এটা হচ্ছে এই যে থিমটা, এই থিমের সাথে যা সেটা এখানে সেট হয়ে যাচ্ছে এটাই তো অটোমেটিক্যালি। এখানে 3টা পেয়ে যাবেন, খুঁজে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝে নিতে হবে। এখানে যদি আপনার এমন হতো যে এখানে থিমের ভিতরে 4টা কলাম, তখন দেখতেন যে এখানে ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4 চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন যদি এই যে বায়ার যদি বলে যে না আমার থিম এটাই লাগবে কিন্তু ফুটার আরেকটা বেশি লাগবে, তখন মজা বলবে, বুঝছেন? তখন কি করবেন? সম্ভব, তখন আপনার ডেভেলপমেন্ট জানতে হবে। ডেভেলপমেন্টের মাধ্যমে এরকম একটা ফুটার এখানে অ্যাড করে ফেলবেন। খুব বেশি কষ্টের কাজ না, ঠিক আছে? 15-20 মিনিটের কাজ। ভেতরে ঢুকে যেখানে যে কোডের মাধ্যমে ফুটাগুলো তৈরি করা হয়েছে সেখানে একটা রিপ্লেস করে দেবেন, উইথ হেড কমায় নিজের মতো করে নেবেন, হয়ে গেল। বুঝতে পারেননি? এটা কিন্তু একটা ওয়েবসাইট, এটা কিন্তু কোনো সফটওয়্যার না। যেটা দেখতে পারতেছি আমাদের চোখের সামনে একটা ওয়েবসাইট। তো অবশ্যই এটা ডিজাইন করার জন্য কিছু HTML লাগছে, কিছু CSS লাগছে, কিছু জাভাস্ক্রিপ্ট লাগছে। আপনি যদি এগুলো মাস্টার হন তাহলে তো আপনি নিজেই ভিতরে ঢুকে কাজ করতে পারতেছেন। এটার ভিতরে আচ্ছা দেখেন, এখানে দেখেন আমরা ছিলাম কোথায় জানি, এই যে টেস্টে, এই যে এর ভিতরে সব কাজ। যেমন ধরেন আমরা থিম নিয়ে কাজ করেছি, তাই না? ওয়েব কন্টেন্টের ভিতরে, ওয়েব কন্টেন্টের ভিতরে এই যে থিম, আমাদের 1টা 2টা 3টা, সেই 3টে থিম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সেই 3টে থিম, আরেকটা হয়ে যাবে। এরপরে যদি প্লাগইন নিয়ে কাজ করেন, এখানে দেখবেন সেই প্লাগইন, এখন কোনো প্লাগইন নেই, একটা প্লাগইন আছে আকিসমেট নামে একটা প্লাগইন, অন্য কোনো প্লাগইন নেই। যখন অ্যাড করবেন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এই যে WP ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে, এখানে হলো আপনার সব কিছু তারা হ্যান্ডেল করে, সব কিছু, ঠিক আছে? তারা ফুটারের জন্য একটা আলাদা ফাইল তৈরি করে, হেডারের জন্য একটা করে, মেনুর জন্য একটা করে, ওই যে উইজেট গুলোর জন্য একটা করবে, সবগুলোর জন্য এখানে ফাইল আছে। যেটা আপনার প্রয়োজন একটু খোঁজ করেন। এটা আমি খুব বেশি কাজ করিনি, না হলে আপনাদেরকে দেখাইতে পারতাম আমি নিজেই। খোঁজ করে দেবো, যদি আমরা ফুটার একটা পাই, হ্যাঁ, ওটা এখানে প্রোডাক্টের মধ্যে ওপেন করে ওটা কাজ করলে হয়ে যাবে। যেমন ধরেন এই যে ক্যাটাগরি, ও যে দেখছিলাম না কোনায় ক্যাটাগরি, এই যে সেই ক্যাটাগরি এখান থেকে হ্যান্ডেল করছে। রাইট বাটন ক্লিক করেন, করে এটারে যান, অন্ধকার অন্ধকার দেখবেন সবকিছু, বুঝেন কিছু? হ্যাঁ, এখানে আপনার HTML থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, এই যে এগুলো সব জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট
এগুলো আবার ভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করা, সব জাভাস্ক্রিপ্ট দেখা যাচ্ছে। এখানে চেঞ্জ করলে তোমার চেঞ্জ হবে। হ্যাঁ, তারপর একটু বুঝে শুনে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ক্যাট আইডি, এবার ক্যাটাগরি কাউন্ট, ক্যাটাগরি ডেসক্রিপশন, ক্যাটাগরি নেম, অনেক কিছু আছে এখানে। সাধারণত এখানে কেউ চেঞ্জ করে না, ঠিক আছে। এরা হচ্ছে অন্য আরেকটা ফাইল তৈরি করে সেখানে রিপ্লেস করে দেয়, চেঞ্জ করে না। কারণ এখানে বাইচান্স চেঞ্জ করলে এই ইফেক্টটা পুরো ওয়েবসাইটে সব জায়গায় পাবে। কিন্তু যদি রিপ্লেস করে দিই তাহলে আমি যেখানে রিপ্লেস করব শুধু সেই জায়গাটা গিয়ে ওই ইফেক্টটা পড়বে। আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে এর সাথে লিংক করে দেব। লিংক করে দেবো। লিংক করানোর জন্য ওদের যে রুলস আছে সেই রুলস গুলো ফলো করতে হবে। তো এই জিনিসটা নিয়ে যদি কাজ করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে ডেভেলপার হতে হবে, অন্যথায় এখানে কিছুই করতে পারবেন না। এই দেখেন সিএসএস এর জন্য আর একটা ফোল্ডার তৈরি করেছে, সব কাজের জন্য সিএসএস এখানে আছে। সিএসএস গুলো তো আমরা ইজিলি বুঝবো, ঠিক আছে। তারপরে জাভাস্ক্রিপ্টের জন্য দেখবেন ফন্ট অ্যাড করছে, সব কিছু এখানে পাবেন। এই যে জাভাস্ক্রিপ্ট, প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট সব এখানে রাখছে। ইজি না? ইজি। এই একটা থিম সব এটা থেকে যেমন ধরেন এখানে আমার index.php এই ফাইলটাতে এক্সিকিউট করতেছে, এটা তো ফার্স্টে এক্সিকিউট করছে না, মনে আছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, অনেক কিছু বললাম। এটাই আমার মেইন ফাইল। এটাকে যদি আমি ওপেন করি, দেখুন কি করছে তার কাহিনীটা করছে কি। কিছুই নেই। এই যে এখানে দেখছেন যে তারা একটা ডিরেক্টরি বলে রয়েছে ওয়ার্ডপ্রেস ব্লক হেডার.php, সেখানে নিয়ে গেছে। এখন যাই সেখানে যা খুঁজবেন কি আছে না আছে, সেখানে হয়তো বলতে পারে যে আরেক পেজে যাবে, হ্যাঁ এরকম। এটা সিকিউরিটি পারপাস করা হয়। অন্য বেশি অডিয়েন্সের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মতো। এরপরে দেখেন ঘাটেন নিজেরা, এটা তো নষ্ট হয়ে গেলে কোনো নেই, এলোমেলো করে ওটা নষ্ট করে ফেলবেন, আবার আর একটা ইনস্টল দেবেন, হয়ে গেল, ঝামেলা নেই, কিছুই লাগতেছে না, কোনো কিছু কারোর কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এরপরে চলেন মেনু। মেনুতে যখন যাবেন, মেনুতে যাওয়ার পরে এইখানে দেখবেন এই মেনু সেটিংস এর ভিতরে খেয়াল করবেন যে কয়টা মেনু আছে এখানে। দেখেন 1 2 3 4 5টা মেনু আছে এই থিমটায়। যদি আপনি অন্য এমন কোনো থিম নেন সেই থিমের মধ্যে 10টা মেনু, তাহলে অটোমেটিক্যালি এখানে সে 10টা মেনু অ্যাড হয়ে যাবে। আপনার কাজ হলো একটা মেনু তৈরি করা। টেস্ট নামে একটা মেনু তৈরি করলাম, আর টেস্ট মেনুটা আমি ধরেন কই ডেস্কটপ হরিজন্টাল মেনু এটার সাথে আমি ইনক্লুড করে দিলাম। মানে একটা মেনুকে আমি বলে দিলাম যে এই যে মেনুটা তৈরি করব এই মেনুটা হচ্ছে অন্য জায়গার মেনু বলে দিলাম। ক্রিয়েট মেনু করেন, ফার্স্টে ক্রিয়েট করতে হবে, ফার্স্টে এটা কাজ করে না, যদিও ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার পরে আমি টেস্ট আর সিম্পল পেজ এই দুইটা লিংককে আমি মেনুর সাথে অ্যাড করে দিলাম, এই যে মেনু তৈরি হয়ে গেল। ও তার মানে হচ্ছে ওখানে যে পেজগুলো আমি বানাবো, 5 পেজ যদি বানাবো সেটা এখানে আসবে, এখানে চলে আসবে। তবে সেটা আমি এখানে মেনু অ্যাড করব। সাবমেনু দরকার, একটু কষ্ট করে ডান দিকে ধাক্কা দেবেন, সাবমেনু হয়ে যাবে। বুঝতে পারছেন? সাবমেনু সাবমেনু যা মনে চায় তৈরি করতে পারেন। সাবমেনু দরকার না, দুইটাই মাত্র আইটেম আছে, সাবমেনুতে কি করব? এখানে সিলেক্ট করেন, সেভ মেনু করে দেন, সিলেক্ট করেন মেনু, ক্লিয়ার? এইভাবে করে করে আপনারা নিজেরা সুন্দরভাবে তৈরি করতে পারেন। সোশ্যাল মেনু বুঝতেই পারছেন, সোশ্যাল মেনুর ভিতরে কিছু সোশ্যাল লিঙ্ক থাকবে, এখানে লিঙ্ক তৈরি করে আমাকে বসাই দিতে হবে, তৈরি করতে পারেন, কঠিন কিছু না। সো মেনুর পরে কি আছে? ব্যাকগ্রাউন্ড, এটা আগে ছিল না, অ্যাড করছে মনে হচ্ছে। এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে গেছে, এতে আমরা এমনিই পারি অমনিও পারি, দরকার নেই। থিম এডিটর, থিম এডিটরের ভিতরে যদি যান, থিম এডিটর বলতে বোঝায় আপনার এই থিমে যে সমস্ত জাভাস্ক্রিপ্ট, যে সমস্ত আপনার HTML নিয়ে যে কাজ করা হয়েছে সেগুলো এখানে দেখাবে। বাট এই থিম এডিটর নিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, করতে গেলে এলোমেলো করে ফেলার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তবে এরকমই থাকবে। এটা দেখলে অনেক কাজে লাগে। হ্যাঁ, দেখলে কাজে লাগবে। যারা ডেভেলপার, মনে করেন যারা এগুলো নিয়ে ভিতরে কাহিনী করবে, ডেভেলপার যারা,
তারা তো এখান থেকে চেঞ্জ করে ফেলে। একটা জিনিস প্রয়োজন, এই যেমন সার্চ ফর্ম ধরে এখানে দেখলে বুঝে ফেলে যে এখানে কি আছে না আছে, এটা আছে, এখান থেকে ধরে চেঞ্জ করে ফেলে। কেডা ভিতরে যে খোঁজাখুঁজি করতে তার তো সময় আছে। তো ওই কোডগুলো অনেক ভালো মতো কোডগুলো দেখা যায় না, মোটামুটি শেয়ার যদি দেখা যায় তাহলে নিজের ভিতরটা আইডিয়া তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে প্যাকেজ জেসন, এই জেসন মাধ্যমে আপনার পুরা সবকিছুকে হ্যান্ডেল করে। ঠিক আছে? কোথায় কোন ভার্সন ব্যবহার করা হয়েছে, কোথায় কোন প্লাগইন ব্যবহার করা হয়েছে, সব এখানে হ্যান্ডেল করে। যাই হোক, এটা গেল। এরপরে রইল আমাদের প্লাগইনস। প্লাগইনসের ভিতরে যদি এই থিমের সাথে কোনো ইনক্লুড প্লাগইন দেওয়া থাকে, সেই প্লাগইনগুলো এখানে দেখতে পারবেন কোন কোন প্লাগইন আছে না আছে। দুইটা প্লাগইন, হ্যালো ডলি, আকিসপিক, ডিফল্ট ভাবে সব জায়গায় থাকে, অনর্থ। এরপরে যদি চান যে না আমি আমার মতো করে একটা প্লাগইন ব্যবহার করব, প্লাগইন আনার সময় এই অ্যাড নিউতে যান, দেখেন এখানে অসংখ্য প্লাগইন আছে, কোনটা আপনার প্রয়োজন। আপনার ধরেন লেখেন সোশ্যাল মিডিয়া, মিডিয়া বলার ভুল আছে না, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার অনেক প্লাগইন আছে, কোনটা আপনার প্রয়োজন এটাকে ইনস্টল করবেন, অ্যাড করবেন, কাজ করবেন, বাস হয়ে গেল। এখানে কোনো কিছু মুখস্থ রাখার কোনো কিছু না, সব কিছু হচ্ছে আপনার টেকনিক্যালি বুঝে নিতে হবে, সহজ। কারণ এরা জানে যে আমার এই প্লাগইন নিয়ে যে কাজ করতেছে তারা সবাই হলো কাস্টমাইজ করবে, কোড করতে যাবে না, তারাও ড্র্যাগ ড্রপ বানায় রাখছে, ভয়ের কিছু নেই। এটা ইনস্টল করলাম। আচ্ছা, এটাকে নতুন ট্যাব ব্যবহার করি। অনেক সময় ডেমো দেওয়া থাকে, নাই। এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার একটাই মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে, প্রচুর ধৈর্য, আর না হলে কিন্তু অবস্থা খারাপ। স্যার আমরা যে ডিজাইন করবো ওটা তো কম ধৈর্যের ব্যাপার না, ওটা তো অন ধৈর্য। এটা এই যে দেখেন আমি একটা ইনস্টলে ক্লিক করে রাখলাম, এখনো ঘুরতেছে, আল্লাহর বান্দা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। কোনো কোনো কন্টেন্ট দেখা যাচ্ছে ডাউনলোড হইতে আধা ঘন্টা 45 মিনিট লেগে যায়, বসে থাকবে চাপ হয়ে। এভাবে বসে থাকে, বিরক্ত লেগে যায়, খুবই বিরক্ত লাগে। এই প্লাগইন গুলো কি মানে ইংলিশে যে প্রত্যেকটা প্লাগইন আলাদা সাইজ আছে, 4 মেগাবাইট 4 এরকম? হ্যাঁ, সাইজ অবশ্যই আছে। প্রিমিয়াম প্লাগইন গুলো প্রিমিয়াম প্লাগইন ইনক্লুড করার জন্য আপলোড প্লাগইনে যান, চুজ ফাইল, এখান থেকে প্লাগইনটা ধরাই দেন। আর থিমটাও কি এরকম? থিমটাও ওরকম, আমি আগামী ক্লাসে দেখাবো প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করে। কি করবেন বলেন, অধৈর্য মানুষ যদি থাকে তো অবস্থা খারাপ হয়ে যাবে, চুপচাপ বসে থাকতে হবে, কিছু করার নেই। যাক গা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? এটা বুঝতে পারছি, এটা আর হবে না, এটা কেটে দিই। আমরা করতে গেলে